আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাকারিয়া মাসুদ বাপ্পি, এমবিবিএস পাশ করেছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 করেছি জেনারেল সার্জারিতে, এমএস ফেজেতে আছি প্লাস্টিক সার্জারিতে, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সলভ ক্লাসের বিষয় হচ্ছে ব্লাড অ্যান্ড হেমাটোলজি। তো আপনারা যেহেতু কম্বাইন্ড ব্যাচের, একই সাথে হচ্ছে যারা এক্সপিএস পার্ট 1 এবং রেসিডেন্সির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নগুলা, এখানে 50টা প্রশ্ন আছে। 50টা প্রশ্নের ভিতরে এখানে রেসিডেন্সির প্রশ্ন আছে, আবার হচ্ছে এফসিপিএস পার্ট 1 ওরিয়েন্টেড প্রশ্নগুলো আছে। এখানে হচ্ছে 35টা এমসিকিউ আছে, আপনারা সবাই জানেন, আর 15টা এসবি আছে। তো 35টা এমসিকিউর ভিতরে প্রথম দিকের কিছু প্রশ্ন হচ্ছে রেসিডেন্সি রিলেটেড, প্রথম 20টা হওয়ার কথা, আর লাস্টের 15টা হচ্ছে পার্ট 1 ওরিয়েন্টেড, এবং এসবিএ যেগুলো আছে সেগুলো তো অবশ্যই পার্ট 1 ওরিয়েন্টেড। তো চলুন আমরা হচ্ছে আজকের সলভ ক্লাস শুরু করি। প্রথমেই যে প্রশ্নটা আসছে যে ফলোইং প্রোডাক্টস আর হেল্পফুল ইন প্লেটলেট এগ্রিগেশন। প্লেটলেট এগ্রিগেশনে আসলে কোন কোন বিষয়গুলো হেল্প করে? তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, দুইটা বিষয়, একটা হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেশন আর একটা হচ্ছে প্লেটলেট এগ্রিগেশন। আর প্লেটলেট অ্যাক্টিভেট কারা কারা করে আর প্লেটলেট এগ্রিগেশন কারা কারা করে, দুটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। যেমন এই ছবিটা যদি আপনারা দেখেন, এখানে প্রথমে এই নাম্বারে যে ছবিটা দেখানো আছে, এখানে দেখানো হচ্ছে একটা ইনট্যাক্ট ভাস্কুলার এন্ডোথেলিয়াম। এর মাঝখানে দেখেন এই রেড ব্লাড সেল আছে, এখানে আরবিসি আছে, এখানে প্লেটলেট আছে, এন্ডোথেলিয়াম থেকে অনেক কিছু রিলিজ হচ্ছে, এবং এন্ডোথেলিয়ামের নিচে দেখেন সাব এন্ডোথেলিয়াল কোলাজেন আছে। তো এখন যদি এই একটা এন্ডোথেলিয়াম, ভাস্কুলার এন্ডোথেলিয়াম যেটা, এটা যদি কোনো কারণে যদি এখানে ইনজুরি হয়, অথবা ভাস্কুলার এন্ডোথেলিয়ামে যদি কোনো কারণে ড্যামেজ হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেট হবে এবং পরবর্তীতে প্লেটলেটটা এগ্রিগেশন হবে। প্লেটলেট এগ্রিগেশনের ক্ষেত্রে এখানে দেখেন প্লেটলেট এগ্রিগেশন কিভাবে হবে আমরা যদি বলি, এখানে একটা হচ্ছে প্লেটলেটের সেল মেমব্রেনে অনেকগুলো রিসেপ্টর আছে, এর ভিতরে GP1 এর রিসেপ্টর যেটা, সেটা হচ্ছে কোলাজেনের সাথে বাইন্ড করে। এখানে সাব এন্ডোথেলিয়াল যে কোলাজেন গুলো আছে, এই প্লেটলেটটা এখানে এসে হচ্ছে সাব এন্ডোথেলিয়াল যে কোলাজেন আছে, এটা GP1 এর রিসেপ্টরের মাধ্যমে এই কোলাজেনের সাথে বাইন্ড করবে। আবার দেখেন এখানে GP1B রিসেপ্টর যেটা আছে, GP1B রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করবে হচ্ছে বর্ন উইলিয়াম ফ্যাক্টরের সাথে। এই বর্ন উইলিয়াম ফ্যাক্টরও কিন্তু আসলে এই এন্ডোথেলিয়াম থেকে এখানে আসবে বর্ন উইলিয়াম ফ্যাক্টর। তো এই বর্ন উইলিয়াম ফ্যাক্টরের সাথে কিন্তু GP1B রিসেপ্টরটা বাইন্ড করবে, এবং GP2B3 এর রিসেপ্টর যেটা আছে প্লেটলেটের, সেটা বাইন্ড করবে হচ্ছে ফিব্রিনোজেনের সাথে। এর ভিত্তিতে হচ্ছে এটা হচ্ছে এখানে প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়। আপনারা সবাই জানেন, প্রথমে প্লেটলেট অ্যাক্টিভেট হলো, এগ্রিগেশন, পরবর্তীতে প্লেট প্লাগ ফর্মেশন হবে, পরবর্তীতে ব্লাড ক্লটের যে পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সটেনসিভ পাথওয়ে, এগুলো কিন্তু পরবর্তী স্টেপ। প্রাইমারি হোমিওস্টেসিস আপনারা সবাই জানেন যে প্লেটলেট প্লাগ ফর্মেশনের মাধ্যমে হচ্ছে, এবং পরবর্তীতে যখন ক্লট ফর্মেশন হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি হোমিওস্টেসিস। তো এই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো প্লেটলেট এগ্রিগেশনে হেল্প করবে? প্লেটলেট এগ্রিগেশনে দেখেন এখানে থ্রম্বিন যেটা আছে, থ্রম্বিন হচ্ছে প্লেটলেটকে অ্যাক্টিভেট করে, কিন্তু প্লেটলেট এগ্রিগেশনে এর কোনো রুল নাই। থ্রম্বিনটা হচ্ছে প্লেটলেট কে অ্যাক্টিভেট করবে, কিন্তু প্লেটলেট কিন্তু এগ্রিগেশন করবে। এবং এখানে যে এই যে কোলাজেন যেটা আছে,
কোলাজেনটাও কিন্তু প্লেটলেটকে অ্যাক্টিভেট করবে, কিন্তু প্লেটলেট এগ্রিগেশন করবে না। প্লেটলেট এগ্রিগেট করবে মেইনলি হচ্ছে চারটা জিনিস। একটা হচ্ছে একদম প্লেটলেটের সেল মেমব্রেন থেকে যে জিনিসগুলো আসে, আপনারা জানেন প্লেটলেটের সেল মেমব্রেন থেকে কিছু জিনিস আসে। প্লেটলেটের যে গ্র্যানিউল গুলো আছে, আলফা গ্র্যানিউল, ডেন্স গ্র্যানিউল, এগুলো থেকে কিছু বিষয় আসে। তো সেল মেমব্রেন থেকে যেটা আসে থ্রম্বোক্সিন A2, এটা কিন্তু হচ্ছে প্লেটলেট এগ্রিগেশন করবে এবং হচ্ছে ভাস্কুলার কনস্ট্রিকশন, ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য এটা দায়ী। তারপর প্লেটলেট এগ্রিগেশনে আরো কয়েকটা জিনিস আছে, যেমন আমরা এখানে যে জিনিসগুলো বললাম, একটা হচ্ছে বর্ন উইলিয়ান ফ্যাক্টর। এখানে বর্ন উইলিয়ান ফ্যাক্টরটা হচ্ছে GP1 রিসেপ্টরের মাধ্যমে যার সাথে বাইন্ড করতেছে, এই বর্ন উইলিয়ান ফ্যাক্টর কিন্তু প্লেটলেটকে এগ্রিগেট করবে। তারপরে যে ফিব্রিনোজেন, যেটা আমরা GP2B3 এর রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, সেটাও হচ্ছে প্লেটলেটকে এগ্রিগেশন করবে। এবং সাথে আরেকটা জিনিস মনে রাখবেন যে এটিপি প্লেটলেট এগ্রিগেশনের জন্য এখানে দায়ী, এবং কোলাজেনটা যেটা আছে, কোলাজেন সেটা কিন্তু প্লেটলেটকে অ্যাক্টিভেট করতেছে, এবং এটা এগ্রিগেশনের ক্ষেত্রে এর কোনো রোল নাই। তো আমরা যদি এই প্রশ্নটাতে আসি, তাহলে এ নাম্বারে যেটা আছে থ্রম্বিন, আমরা বলছি এটা প্লেটলেটকে অ্যাক্টিভেট করে কিন্তু এগ্রিগেট করে না। প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর তো এখানে এগ্রিগেশনের ভিতরে নাই। কিন্তু বর্ন উইলিয়ান ফ্যাক্টর আছে, প্লেটলেট হচ্ছে বর্ন উইলিয়ানের সাথে, বর্ন উইলিয়ান ফ্যাক্টরের সাথে GP1B রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড থাকে। এবং এডিপির কথা এখানে আমরা বললাম, থ্রম্বোক্সিন A2 কথা বলা আছে, এবং সাথে সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিব্রিনোজেন। তাহলে এই প্রশ্নের আনসার কি হবে ইতিমধ্যেই আপনারা বুঝে ফেলেছেন। এখানে হচ্ছে বর্ন উইলিয়ান ফ্যাক্টর, এডিপি, থ্রম্বোক্সিন A2, এগুলো ট্রু হবে, আর উপরে যে দুইটা, এই দুইটা ফলস হবে। এর পরের যে প্রশ্নটা, সেই প্রশ্নতে যদি আসি আমরা, প্রিভেন্টিভ ফ্যাক্টর ফর ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অর্থাৎ ভেসেলের ভিতরে কোয়াগুলেশন কে প্রিভেন্ট করতেছে কে কে, অর্থাৎ অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কোন কোন ফ্যাক্টর গুলা কাজ করতেছে, এই বিষয়গুলাই মেইনলি আমাদেরকে এখানে জানতে হবে। দেখেন, ব্লাড, হোয়াই ব্লাড ডাজ নট ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস এর ভিতরে ব্লাড ক্লট হয় না কেন? এই বিষয়টা হচ্ছে আপনাদের আমাদের যে ব্লাড হেমাটোলজির যে শীটটা আছে, এখানে খুব সুন্দর করে এটা দেওয়া আছে। হোয়াই ব্লাড ডাজ নট ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেল, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল কিছু সারফেস ফ্যাক্টর আছে, অর্থাৎ এন্ডোথেলিয়াম থেকে কিছু জিনিস রিলিজ হয়। তারপরে ব্লাডের যে ফ্লো, স্পিড অফ ব্লাড ফ্লো, এটা একটা বিষয়। এবং হচ্ছে ন্যাচারাল অনেকগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট, অনেকগুলা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেগুলোর কারণে হচ্ছে আমাদের ইনসাইড দ্য ব্লাড ভেসেল ব্লাড কিন্তু ক্লট হয় না। এর ভিতরে কি কি আছে দেখেন, হেপারিন আছে, এন্টিথ্রম্বিন, এখানে ফিব্রিনের কথা আছে, আসলে এটা ফিব্রিন ফাইবার হবে, ফিব্রিন না, এখানে ফিব্রিন ফাইবার। এই বিষয়টা ভালো করে মনে রাখতে হবে, ফিব্রিন কিন্তু ব্লাড কোয়াগুলেট করতেছে। ফিব্রিনোজেন থেকে ব্লাড ফিব্রিন হয়, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হয় ব্লাড কোয়াগুলেশনের যে প্রসেস এখানে। ফিব্রিনটা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট না, ফিব্রিন ফাইবার যেটা থাকে, ফিব্রিন ফাইবার, এটা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তারপরে প্রোটিন CS, তারপরে হেপারাইন সালফেট যেগুলো আছে, এগুলো হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে যদি আমরা আসি, দেখেন তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে এখানে কোনটা কোনটা কাজ করে, একটা হচ্ছে প্রোটিন S অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, একটু আগে আমরা বললাম। ফিব্রিন ফাইবারটা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিথ্রম্বিন 2, এটাও কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনকে প্রিভেন্ট করে। কিন্তু প্রোথ্রম্বিন, এটা হচ্ছে একটা ফিব্রিনোজেন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন একটা ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ এটা ব্লাড কোয়াগুলেশনের জন্য দায়ী। তো এটা তো অবশ্যই ফলস হবে। আর থ্রম্বোমোডিউলিন যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা থ্রম্বিন বাইন্ডিং প্রোটিন। থ্রম্বোমোডিউলিনটা হচ্ছে একটা থ্রম্বিন বাইন্ডিং প্রোটিন। থ্রম্বোমোডিউলিনটা যখন থ্রম্বিনের সাথে যুক্ত হবে, থ্রম্বিনকে বাইন্ড করবে, তখন এটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। থ্রম্বোমোডিউলিনটা হচ্ছে এখানে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনকে প্রিভেন্ট করবে, তাহলে এটা ট্রু হবে। এরপর যদি আমরা আসি, ইফেক্টস অফ এনিমিয়া অন দ্য সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমে যদি এনিমিয়া, মানে এনিমিয়ার ইফেক্টটা কি সার্কুলেটরি সিস্টেমে, সেক্ষেত্রে এনিমিয়া বলতে আমরা কি বুঝি? এনিমিয়া মানে হচ্ছে
কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ দ্য হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিন যদি ঠিক মতো কোয়ালিটি মেনটেন করতে না পারে, কাজ না করতে পারে, অথবা যদি কোয়ান্টিটি কম থাকে, হিমোগ্লোবিনের কোয়ান্টিটি কম অর্থাৎ আরবিসি যদি কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা মেইনলি এনিমিয়া বলতেছি। তো ব্লাড ভিসকোসিটিটা মেইনলি নির্ভর করে হচ্ছে আরবিসির উপর। ব্লাড ভিসকোসিটি আরবিসির উপর নির্ভর করে মেইনলি, অর্থাৎ আরবিসি যদি বাড়ে, আরবিসি কাউন্ট যদি বাড়ে তাহলে ব্লাড ভিসকোসিটি বাড়বে, যদি এনিমিয়া হয় তাহলে ব্লাড ভিসকোসিটি এখানে কমবে। তাহলে প্রথম যে অপশনটা এখানে দেওয়া আছে, তাহলে প্রথম যে অপশন এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে রেজড ব্লাড ভিসকোসিটি, এটা অবশ্যই ফলস হবে। এনিমিয়ার কারণে হচ্ছে ব্লাড ভিসকোসিটি কমে যাবে। বি নাম্বারে যেটা আছে ইনক্রিজড রেসিস্ট্যান্স ইন দ্য পেরিফেরাল ব্লাড ভেসেলস। তো একটা বিষয় মনে রাখবেন যে ব্লাড ভিসকোসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেসিস্ট্যান্স অফ দ্য পেরিফেরাল ব্লাড ভেসেলস এর রেসিস্ট্যান্সের সাথে ব্লাড ভিসকোসিটিটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ব্লাড ভিসকোসিটি যদি বাড়ে তাহলে হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেসিস্ট্যান্স বাড়বে, আর ব্লাড ভিসকোসিটি যদি কমে তাহলে ভাস্কুলার রেসিস্ট্যান্স কমবে। তো এনিমিয়াতে আমরা বললাম যে ব্লাড ভিসকোসিটি কমবে তাহলে ভাস্কুলার রেসিস্ট্যান্সটাও কমবে, তার মানে বি নাম্বার এখানে ফলস হবে। ইনক্রিজড কোয়ান্টিটি অফ দ্য ব্লাড রিটার্ন টু দ্য হার্ট, যখনই এনিমিয়া হবে তখনই হচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, মানে হচ্ছে অক্সিজেন ক্যারি যে করবে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তার মানে এখানে সেল হচ্ছে টিস্যু বা সেল এরা হচ্ছে অক্সিজেন কম পাবে, সেই ক্ষেত্রে ব্লাড কার্ডিক আউটপুট বাড়াই দিবে যাতে টিস্যুতে বেশি বেশি অক্সিজেন সাপ্লাই করতে পারে, এবং সাথে সাথে ভেনাস রিটার্নও বেড়ে যাবে। তার মানে হচ্ছে ব্লাডের যে রিটার্ন, ভেনাস রিটার্ন যেটা সেটা বেড়ে যাবে, ইনক্রিজ কোয়ান্টিটিস অফ দ্য ব্লাড রিটার্ন টু দ্য হার্ট, এটা ট্রু। কার্ডিক আউটপুটও বাড়বে বেশি বেশি অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য, এবং যেহেতু কার্ডিক আউটপুট বাড়বে সেজন্য ভেনাস রিটার্নটাও বেড়ে যাবে। ব্লাড রিটার্ন টু দ্য ব্লাড টু দ্য হার্ট, এটা হচ্ছে বেড়ে যাবে। ইনক্রিজড ওয়ার্কলোড অন দ্য হার্ট, যখন হচ্ছে হার্টের হচ্ছে কার্ডিক আউটপুট বাড়তেছে আবার ভেনাস রিটার্ন হার্টে বাড়তেছে, তার মানে অবশ্যই ওয়ার্কলোড বেড়ে যাবে। আর কার্ডিক আউটপুট এনিমিয়াতে বা হাইপোক্সিয়াতে এগুলো হচ্ছে কি হবে, হার্ট রেট বেড়ে যাবে, কারণ এখানে যেহেতু কার্ডিক আউটপুট বাড়তেছে বেশি বেশি টিস্যুতে অক্সিজেন লাগবে, সেজন্য হচ্ছে এখানে হার্ট রেট বেড়ে যাবে। এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া নিয়ে। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া ক্যান বি ডিফারেন্সিয়েটেড ফ্রম এনিমিয়া। আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া হচ্ছে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ থেকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে। আসলে এখানে একটা পুরো বিষয়টাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে, না হলে এই প্রশ্নটা আনসার করা খুবই মানে ডিফিকাল্ট। ডেভিডসনের এই চার্টটা যদি দেখি আমরা আমরা যদি এই চার্টটা দেখি, দেখেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে এই প্রশ্নটা আনসার করতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই দুটো বিষয় ভালো করে বুঝতে হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে হচ্ছে আসলে আয়রনটা কমে যায়, বডির টোটাল আয়রনটাই কমে যায়। দেখেন এই যে আয়রন আমাদের বডিতে হচ্ছে আয়রন স্টোরেজ ফর্ম হচ্ছে আমরা জানি ফেরিটিন, হেমোসিট্রেট। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আয়রন হচ্ছে স্টোরেজ আয়রনটাই কমে যাবে, স্টোরেজ আয়রন কমবে, এবং ব্লাডে যে আয়রন, যেহেতু স্টোরেজ আয়রন কমে যাচ্ছে ব্লাডে আয়রনও কমে যাবে। আয়রন যখন কমবে তখন আয়রনের বাইন্ডিং করার যে ক্যাপাসিটি সেটা অবশ্যই বেড়ে যাবে, যেহেতু আয়রন কমে গেছে তা আয়রন বাইন্ড করার যে ক্ষমতা সেটা বেড়ে যাবে। ট্রান্সফেরিন স্যাচুরেশন, মানে ব্লাডে যে ফর্মে আয়রন থাকতেছে সেটাকে তো আমরা ট্রান্সফেরিন বলছি, তার মানে ব্লাডে যেহেতু আয়রন কমে যাচ্ছে ট্রান্সফেরিন স্যাচুরেশনটাও কমে যাবে, আর ট্রান্সফেরিনের যে রিসেপ্টর সেটা বেড়ে যাবে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে। এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে যেটা হচ্ছে, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন যদি হয় সেক্ষেত্রে ইন্টারলিউকিন 6 আসে। আর ইন্টারলিউকিন 6 কি করে, সে হচ্ছে হেপসিডিনকে স্টিমুলেট করে। আর হেপসিডিন আপনারা হয়তো আয়রন অ্যাবজর্পশন যদি ভালো করে, অবশ্যই ভালো করে পড়ছেন আয়রন অ্যাবজর্পশন। তো হেপসিডিন কি করবে, সে হচ্ছে ফেরোপ্রোটিন 1 কে সে হচ্ছে, হেপসিডিন যখন যত বেশি স্টিমুলেট হবে সে ফেরোপ্রোটিন 1 কে তত বেশি মানে ইনহিবিট করবে। তো ফেরোপ্রোটিন 1 যদি ইনহিবিটেড হয় তাহলে আয়রন কিন্তু ব্লাডে আসতে পারবে না। তো এখানে আসলে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে যেটা হচ্ছে টোটাল স্টোরেজ আয়রনের কোনো সমস্যা নাই,
বা বডির টোটাল আয়রন স্টোরেজ ফর্ম, এটা পেরিটিন হেমোসিডিন, এখানে কোনো সমস্যা নেই, নর্মাল অথবা এটা বেড়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে আয়রন, এখানে আয়রনটা ব্লাডে কমে যাচ্ছে, এখানে আয়রনটা ব্লাডে কমে যাচ্ছে, কারণ ইন্টারলিউকিন 6 এর কারণে হেপসিডিনটা হচ্ছে এখানে স্টিমুলেট হয়ে সে ফেরোপ্রোটিন 1 কে ইনহিবিট করার মাধ্যমে সে আয়রনকে ব্লাডে আসতে দিচ্ছে না। এখানে এখানে আয়রন, ওভারঅল আয়রন কিন্তু আসলে বেড়ে যাচ্ছে, সেজন্য আয়রন, টোটাল আয়রনের বাইন্ডিং ক্যাপাসিটি কমে যাবে। এবং ট্রান্সফারিন যেহেতু ব্লাডে কম, আয়রন যেহেতু ব্লাডে কম আসতেছে, ব্লাডে কম, সেহেতু ট্রান্সফারিন স্যাচুরেশন অবশ্যই কমবে। এবং সলুবল ট্রান্সফারিন রিসেপ্টর আয়রনের ওভারঅল পরিমাণটা যেহেতু বেশি, মানে এগুলোর রিসেপ্টরটাও কমে যাবে, নর্মাল থাকতে পারে অথবা কমে যেতে পারে। এই ক্ষেত্রে মানে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে যদি আমরা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অন্তত এটা মনে রাখতে হবে যে ফেরিটিনটা হচ্ছে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে বেড়ে যায়, আর সবগুলাই এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে আর সবকিছুই মোটামুটি কমে যাচ্ছে। কিন্তু ফেরিটিনটা হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে বা নর্মাল। তো এখানে সেরাম ফেরিটিনটা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট, কারণ আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে সেরাম ফেরিটিনটা কমে যাচ্ছে, কিন্তু এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে ফেরিটিন এটা নর্মাল থাকতে পারে অথবা বেড়ে যেতে পারে। তো দেখেন, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা আসি, আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া কিভাবে আমরা মানে ডিফারেন্সিয়েট করবো এনিমিয়া ক্রনিক ডিজিজে? সেরাম আয়রন লেভেল, লো সেরাম আয়রন লেভেল, সেরাম আয়রন তো দুইটাতেই কমে যায়, তাহলে এটা দিয়ে কি ডিফারেন্সিয়েট করা সম্ভব? সম্ভব না। রেজড সেরাম ট্রান্সফারেন্ট রিসেপ্টর লেভেল, ট্রান্সফারেন্ট রিসেপ্টরের কথা যদি বলেন, দেখেন ট্রান্সফারেন্ট রিসেপ্টর এক জায়গায় বাড়ে আরেক জায়গায় কমে, তার মানে এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। সেরাম ফেরিটিন লেভেল আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে ফেরিটিন কমতেছে এবং ক্রনিক ডিজিজে বাড়তেছে, তার মানে এটা দিয়ে ডিফারেন্সিয়েট করা যাবে। তারপর লো ট্রান্সফারেন্ট স্যাচুরেশনের ক্ষেত্রে দেখেন দুইটার ক্ষেত্রে কমে যাচ্ছে, তার মানে এটা দিয়ে ডিফারেন্সিয়েট করা সম্ভব না। রেইজ টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি যদি আমরা আসি, দেখেন রেইজড টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এক জায়গায় বাড়তেছে আর এক জায়গায় কমতেছে, তার মানে এটা দিয়ে ডিফারেন্সিয়েট করা সম্ভব। তো ওই এই চারটা যদি ভালো করে আপনারা বুঝেন, তাহলে এই প্রশ্নটা আনসার করা সহজ হবে। তো এই বিষয়টা আসলে মানে এটা বারবার প্রথমত আয়রন, যে আমাদের আয়রন অ্যাবজর্পশনের যে বিষয়টা, এটা খুব ভালো করে পড়তে হবে এবং সাথে সাথে এই বিষয়টা বারবার দেখতে হবে আর কি, এই প্রশ্ন ভালোভাবে আনসার করতে হবে। তো ফলোইং আর দ্য কম্পোনেন্টস অফ দ্য হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, আসলে এই নামের ভিতরেই বেশিরভাগ জিনিসগুলো চলে আসছে। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে আসলে কি হয়? হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে মেইনলি হচ্ছে ব্লাডের ভিতরে মাইক্রো এনজিওপ্যাথি হবে আর কি। মাইক্রো এনজিওপ্যাথি মানে হচ্ছে ব্লাডের ভিতরে, একটা ব্লাড ভেসেলের ভিতরে যখন থ্রম্বাস ফর্মেশন হয়, থ্রম্বাস ফর্মেশন হলে এখানে হচ্ছে আরবিসি যখন ব্লাড ভেসেল দিয়ে এই থ্রম্বাস ফর্ম ব্লাড ভেসেলের ভিতরে যাওয়া শুরু করবে, তখন আরবিসি কিন্তু ভাঙতে থাকবে আর কি, হেমোলাইসিস হবে। এবং হেমোলাইসিস যদি হয়, এগুলো পরবর্তীতে যায় হচ্ছে যে কিডনির যে বিভিন্ন মাইক্রোভাস্কুলার স্ট্রাকচার, এগুলোতে জমা হওয়ার কারণে এখানে হবে। এবং সাথে সাথে এখানে যেহেতু থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, সেজন্য থ্রম্বোসাইট কমে যাবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে। মানে হেমোলাইটিক সিনড্রোমে আমাদেরকে মনে রাখতে হবে যেটা, তিনটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে এখানে হেমোলাইসিস, একটা হচ্ছে এখানে ইউরোমিয়া হবে, একটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হচ্ছে হেমোলাইসিস, এই এর ভিতরে দুইটা জিনিস আছে, হেমোলাইসিস, ইউরেমিয়া, সাথে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন এখানে হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপর ইউরেমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো ট্রু, আর বাকি যে দুইটা আছে এখানে এগুলো ফলস হবে। 6 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, 4-year-old boy presents with prolonged bleeding, 4-year-old boy presents with prolonged bleeding নিয়ে সে আসছে, a complete blood count, prothrombin time and activated thromboplastin time normal. The possibilities are, এখানে দেখেন কমপ্লিট ব্লাড কাউন্ট নরমাল, প্রথম্বিন টাইম নরমাল, অ্যাক্টিভেটেড থ্রোম্বোপ্লাস্টিন টাইম এটাও নরমাল। তো এক্ষেত্রে প্রথমে যেটা আছে প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার, অর্থাৎ প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার যেটা, এখানে হচ্ছে প্লেটলেট ফাংশনে যদি সমস্যা হয় ব্লিডিং টাইম বাড়বে, কিন্তু প্লেটলেট কাউন্টে কোনো সমস্যা হওয়ার কথা না।
তার মানে এখানে যে বিষয়টা বুঝছে আর কি, যে পসিবিলিটিস কি কি হইতে পারে, এইগুলা সব নরমাল পসিবিলিটিস কি হবে, তাহলে প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার হইতে পারে। কারণ প্লেটলেট ফাংশন যদি ডিসঅর্ডার হয়, এখানে প্রথম মিন টাইম, অ্যাক্টিভেটেড থ্রোম্বোপ্লাস্টিন টাইম, অথবা যে ব্লাড কাউন্ট, প্লেটলেট কাউন্টে তো কোনো সমস্যা না, প্লেটলেটের ফাংশনে সমস্যা হচ্ছে আর কি। তার মানে এটা ট্রু। ফ্যাক্টর 7 যদি ডেফিসিয়েন্সি হয়, ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি অবশ্যই প্রথম মিন টাইম বাড়ার কথা, যেহেতু ফ্যাক্টর 7টা হচ্ছে মেনলি এক্সট্রেন্সিক পাথওয়ে যেটা আছে এখানে কাজ করতেছে। তো এক্সটেন্সিভ পাথওয়ের ক্ষেত্রে আমরা জানি যে এক্সটেন্সিভ পাথওয়ে আমরা প্রথম টাইমের মাধ্যমে এক্সটেন্সিভ পাথওয়ে ঠিক আছে কিনা চেক করতে পারি। আর অ্যাক্টিভেটেড থ্রোম্বোপ্লাস্টিন টাইম হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে কোনো সমস্যা আছে কিনা, এটা এপিটিটি দিয়ে আমরা সেটা চেক করতে পারি। তো ফ্যাক্টর 7 যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে তো অবশ্যই প্রথম টাইম বাড়ার কথা, কিন্তু এখানে তো প্রথম টাইম নরমাল, তাহলে এটা ফলস। ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, আইটিপিতে যেটা হয়, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরাতে হচ্ছে প্লেটলেটের যে রিসেপ্টর আছে GP2B3 এর রিসেপ্টর এগেইনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। প্লেটলেট এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়ে প্লেটলেটকে কিন্তু এখানে ড্যামেজ করে, তার মানে প্লেটলেট কাউন্ট কমে যাবে, কিন্তু এখানে কমপ্লিট ব্লাড কাউন্টের কথা নরমাল বলছে। তার মানে এই আইটিপি যেটা এখানে বলছে পসিবিলিটিস এর ভিতরে এটা হওয়ার সম্ভাবনা নাই, এটা ফলস হবে। হেমোফিলিয়া ইয়াতে আমরা কি জানি ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হয়, ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হলে এপিটিটি বাড়বে, কিন্তু এপিটিটি এখানে নরমাল, তার মানে এটা ফলস। বর্ন উইলিয়ান ডিজিজ, যেটা হয়, বর্ন উইলিয়ান ডিজিজে মেইনলি হচ্ছে প্লেটলেট এগ্রিগেশনের সমস্যা হয়, প্লেটলেট কাউন্ট নরমাল থাকে, প্লেটলেট এগ্রিগেশনের সমস্যা অর্থাৎ প্লেটলেটের ফাংশনের সমস্যা হয়, তাহলে বর্ন উইলিয়ান ডিজিজ সেখানে হওয়ার একটা পসিবিলিটিস আছে। তার মানে এ এবং ই এই দুইটা ট্রু, আর বাকি যেগুলো আছে সেগুলো ফলস। এরপরে যে প্রশ্নটা দেখেন, ভিটামিন রিকোয়ার্ড ফর আরবিসি ম্যাচুরেশন, আরবিসি ম্যাচুরেশনের জন্য কি কি ভিটামিন লাগে, এই প্রশ্নগুলো কিন্তু আসলে সবগুলাই হচ্ছে রেসিডেন্সির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আরবিসি ম্যাচুরেশনের জন্য সবসময় মনে রাখবেন যে দুইটা ভিটামিন লাগে, একটা হচ্ছে ভিটামিন B12 আর একটা ফলিক অ্যাসিড। এটা আসলে প্রশ্নটা একদম সরাসরি দিয়ে দিছে, আরবিসি ম্যাচুরেশনের জন্য দুইটা ভিটামিন লাগে, একটা হচ্ছে ভিটামিন B12 আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড। ওয়াটার সলুবল ভিটামিনের একদম লাস্টের যে দুইটা, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12, এই দুইটা কিন্তু আরবিসি ম্যাচুরেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এখানে দেখেন ভিটামিন B12 ট্রু, ফলেট বা ফলিক অ্যাসিড এই দুইটা ট্রু, অন্য যেগুলো এগুলো আরবিসি ম্যাচুরেশনের জন্য দরকার নাই। এরপরের যে প্রশ্নটা, when a blood vessel becomes injured, একটা ব্লাড ভেসেলে যদি ইনজুরি হয় তাহলে কি সমস্যা হবে। একটা ব্লাড ভেসেলে কিছুক্ষণ আগে একদম প্রথম যে প্রশ্নটা আমরা দেখেছিলাম, ওখানে একটা ছবি আমরা দেখেছিলাম যে একটা এন্ডোথেলিয়ামের নিচে থেকে কোলাজেন থাকে, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন থাকে, যদি ব্লাড ভেসেল ইনজুর্ড হয় তাহলে কি হবে, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন ফাইবারস আর এক্সপোজ টু দ্য ব্লাড। অবশ্যই যদি এন্ডোথেলিয়াম ইনজুর্ড হয়, ব্লাড ভেসেল যদি ইনজুর্ড হয় তাহলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড হবে। বি নাম্বারে যেটা, ইট ইজ ডাইলেটেড বাই নিউলি রিলিজড কেমিক্যালস ফ্রম দ্য ট্রমাটাইজড টিস্যু। ব্লাড ভেসেল যদি ইনজুর্ড হয় তাহলে ব্লিডিং হবে, এবং ব্লিডিংটা কমানোর জন্য হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন হবে। তো এখানে ব্লাড ভেসেলটা ডাইলেটেড হবে না, বরঞ্চ এখানে কনস্ট্রিক্টেড হবে। এ নাম্বারটা ট্রু, আর বি নাম্বার এখানে ডাইলেটেড বলছে, এটা হবে কনস্ট্রিক্টেড, তার মানে এটা ফলস। পাসিং বাই প্লেটলেট বিকাম স্টিকি এন্ড প্লেটলেট প্লাগ ফর্ম হয়। আমরা তো হেমোস্টেসিসের স্টেপ গুলা মোটামুটি হয়তো সবাই জানি। একটা ব্লাড ভেসেলে যদি ইনজুরি হয় প্রথমে ভাস্কুলার কনস্ট্রিকশন হয়, তারপরে দেখা হচ্ছে প্লেটলেট প্লাগ ফর্মেশন হবে, এখানে ফর্মেশন হবে প্লেটলেট প্লাগ, এটা হচ্ছে প্রাইমারি হোমিওস্টেসিস যেটা প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়। এরপরে হচ্ছে ব্লাড ক্লট হয়, ব্লাড কোয়াগুলেশন হয়, এটা হচ্ছে সেকেন্ডারি হেমোস্টেসিস। আর এর পরবর্তীতে যেটা হয় ফিব্রিনোলাইসিস যেটা হয়, এটা হচ্ছে হেমোস্টেসিসের যে স্টেপ গুলা। তো সেই ক্ষেত্রে সি নাম্বারে যেটা বলা আছে এখানে প্লেটলেট প্লাগ ফর্মেশন হবে, ব্লাড ভেসেলে যদি ইনজুরি হয় অবশ্যই প্লেটলেট প্লাগ ফর্মেশন হবে, এটা ট্রু। ওয়েভ অফ ফিব্রিন স্ট্র্যান্ডস রাইটলি ইন্টারওয়েভস দ্য প্লেটলেট প্লাগ, এখানে ফিব্রিন ক্লট ফর্মেশন কথা বলছে আর কি, সেকেন্ডারি হোমিওস্টেসিস যেটা এই কথাটা এখানে বলা আছে, ফিব্রিন স্ট্র্যান্ডস
বা ফিব্রিন ক্লট ফর্মেশন হয়, এটাও ট্রু হবে। আর the clotting factor of the flowing blood become activated by extrinsic ক্লটিং ফ্যাক্টর আসলে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক মেকানিজমের মাধ্যমে ব্লাড কোয়াগুলেশন হয়, কিন্তু ক্লটিং ফ্যাক্টর আসলে এই মেকানিজমের মাধ্যমে মানে এক্সট্রিনসিক মেকানিজমের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয় না, এটা ফলস। বরঞ্চ এক্সট্রিনসিক মেকানিজম এবং ইন্ট্রিনসিক মেকানিজমের মাধ্যমে ব্লাড কোয়াগুলেশন হয়। এরপর আমরা আসি বর্ন উইলিয়াম ডিজিজ। ইন বর্ন উইলিয়াম ডিজিজ হুইচ স্টেটমেন্ট অফ দ্য ফলোইং ইজ ট্রু? বর্ন উইলিয়ামের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট বা ট্রু? বর্ন উইলিয়াম ডিজিজ আমরা জানি অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, এখানে অটোজোমাল রিসেসিভের কথা বলছে, তাহলে এটা ফলস হবে। বর্ন উইলিয়াম ডিজিজটা হচ্ছে একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। বর্ন উইলিয়াম ডিজিজের ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট নরমাল থাকবে, এটা ট্রু। বর্ন উইলিয়াম ডিজিজের ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট নরমাল থাকবে। কিছুক্ষণ আগে আমি বলছি যে বর্ন উইলিয়াম ডিজিজের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে প্লেটলেট এগ্রিগেশন, প্লেটলেট এগ্রিগেশনের সমস্যাটা হয়। তো প্লেটলেট কাউন্টে এখানে কোনো সমস্যা নাই, মেইনলি সমস্যা নাই। তবে বর্ন উইলিয়াম ডিজিজের অনেকগুলো টাইপ আছে, একটা টাইপে সমস্যা হতে পারে, কিন্তু নর্মালি হচ্ছে প্লেটলেট কাউন্টটা নর্মাল থাকবে। এখানে প্লেটলেট এগ্রিগেশনের সমস্যা হবে, অর্থাৎ প্লেটলেটের ফাংশনে এখানে সমস্যাটা হবে। দেখেন রিস্টোসিডিন ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশন ইজ ইম্পেয়ার্ড। আমরা বললাম যে প্লেটলেট এগ্রিগেশন এখানে ইম্পেয়ার্ড হবে। এটা রিস্টোসিডিনটা হচ্ছে একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, রিস্টোসিডিনটা হচ্ছে একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এটা হচ্ছে বর্ন উইলিয়াম ফ্যাক্টরের উপর কাজ করে, বর্ন উইলিয়াম ফ্যাক্টরকে একটা কনফরমেশনাল চেঞ্জ করে, পরে হচ্ছে এটা বর্ন উইলিয়াম ফ্যাক্টরকে কনফরমেশনাল চেঞ্জের মাধ্যমে প্লেটলেট এগ্রিগেশনে সে হেল্প করে। কিন্তু যখন বর্ন উইলিয়াম ডিজিজ, বর্ন উইলিয়াম ফ্যাক্টরে মানে যখন সমস্যা, তখন কিন্তু এই রিস্টোসিডিন ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশনটা ইম্পেয়ার্ড হবে, এটাই বোঝাচ্ছে। অথবা আমরা সরাসরি বলতে পারি বর্ন উইলিয়াম ডিজিজে কি হয়, বর্ন উইলিয়াম ডিজিজ হচ্ছে প্লেটলেট এগ্রিগেশনটা ইম্পেয়ার্ড হয়। And also factor 8 may be reduced. Born factor বা born disease টা হচ্ছে factor 8 এর সাথে রিলেটেড। born disease factor 8 টা হচ্ছে রিডিউসড হয়ে যাবে। born ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টর 8 কে আর্লি ডিগ্রেডেশন প্রিভেন্ট করে। যখন born ডিজিজ হবে তখন কিন্তু ফ্যাক্টর 8 রিডিউসড হয়ে যাবে। আর বর্ন উইলিয়াম ডিজিজ হচ্ছে প্রথম ইন টাইম নরমাল থাকবে, সেটা তো প্রথম ইন টাইমে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। প্রথম ইন টাইম বাড়ে কোথায়? যদি এক্সট্রিনসিক মেকানিজমের কোনো সমস্যা হয় তখন কিন্তু প্রথম ইন টাইম বাড়বে। তো বর্ন উইলিয়াম ডিজিজে প্রথম ইন টাইমটা নরমাল থাকবে। এরপরে যে প্রশ্নটা, টার্গেট সেল কোথায় কোথায় পাওয়া যায়, তো এই প্রশ্নগুলো আসলে মানে কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে এবং বারবার করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু এই টার্গেট সেল কোথায় পাওয়া যায়, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলোতে কিন্তু বোঝার জিনিস কম আর কি। এখানে এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের এই যে একটা বক্স এখানে দেওয়া আছে, এই বক্সটা কিন্তু ভালো করে পড়তে হবে এবং বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। টার্গেট সেল কি জিনিস? টার্গেট সেল হচ্ছে এই যে আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, টার্গেট সেলের একটা ছবি দেখাইছি এখানে। এখানে দেখেন এই যে মাঝখানে হচ্ছে হচ্ছে কালারে কোনো সমস্যা নাই, এর চারিদিকে হচ্ছে এখানে দেখেন সাদা সাদা হয়ে গেছে, একটা টার্গেটের মতো। এখানে সেন্ট্রালে আপনার হচ্ছে নর্মোক্রমিক, কিন্তু তার পেরিফেরিতে তার সাইডে হচ্ছে হাইড্রোক্রমিক হয়েছে, সাদা সাদা হয়ে গেছে। এটা হচ্ছে একটা টার্গেট সেল। এই টার্গেট সেল আসলে কোথায় কোথায় পাওয়া যাবে, এখানে দেখুন বলা হচ্ছে টার্গেট সেল আমরা পোস্ট স্প্লেনেক্টমিতে পাই। একটা জিনিস মনে রাখবেন, এখানে যে আরবিসির যে সমস্যাগুলো, আরবিসি যেমন স্প্যারোসাইট, তারপরে যে অন্যান্য আরবিসির এখানে যে বিভিন্ন ধরনের হাউলজলি বডি অথবা আপনার ম্যাক্রোসাইট, মাইক্রোসাইট, এখানে যেগুলোর কথা বলা হয়েছে এগুলোর বেশিরভাগ গুলাই দেখবেন যে পোস্ট স্প্লিনেক্টমি কিন্তু পাওয়া যায়। কারণ হচ্ছে স্প্লিন যখন থাকে তখন এই আরবিসির যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এই সমস্যা যত আরবিসিকে সে হচ্ছে তখন ডিগ্রেডেশন করে ফেলে। কিন্তু পোস্ট স্প্লিনেক্টমিতে এই জিনিসগুলো পাওয়া যায় আর কি, অনেক জিনিস পোস্ট স্প্লিনেক্টমিতে পাওয়া যায়। তো টার্গেট সেল হচ্ছে পোস্ট স্প্লিনেক্টমিতে পাওয়া যাবে। লিভার ডিজিজে টার্গেট সেল পাওয়া যায়,
থ্যালাসেমিয়াতে পাওয়া যায় হিমোগ্লোবিন সি ডিজিজ। দেখেন এই বিষয়টা আমি আবার বলতেছি, টার্গেট সেল হচ্ছে পোস্ট স্প্লেনেক্টমি পাওয়া যাবে লিভার ডিজিজ, লিভারে যদি কোনো ডিজিজ থাকে সেই ক্ষেত্রে পাওয়া যাবে, থ্যালাসেমিয়াতে পাওয়া যাবে, এবং হিমোগ্লোবিন সি ডিজিজ যদি হয় সেক্ষেত্রে পাওয়া যাবে। এখানে দেখেন এটা আসলে আমাদেরকে বারবার রিভিশন দিতে হবে, লিভার ডিজিজ, পোস্ট স্প্লেনেক্টমি, থ্যালাসেমিয়া, সাথে আমরা বলছিলাম হিমোগ্লোবিন সি ডিজিজ, এটা এখানে দেয় নাই। এই তিনটা অপশন, এই তিনটে ট্রু, এবং সিরোব্লাস্টিক অ্যানিমিয়া বা হাইপোস্পেনিজম এগুলো কিন্তু ফলস। dense granule of the platelet। তো আমরা যে আসলে ব্লাড হেমাটোলজি যে চ্যাপ্টারটা পড়তেছি এই ক্ষেত্রে কিন্তু প্লেটলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে এখান থেকে রেসিডেন্সি বলি আর পার্ট ওয়ান বলি, পার্ট ওয়ানের ক্ষেত্রে যদি বলি সবচেয়ে বেশি প্রশ্ন একদম 60-70% প্রশ্ন হয়তো মানে একদম প্লেটলেট থেকে আসবে। আরবিসি থেকে দু একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু ডব্লিউবিসি থেকে কিন্তু মানে বিশেষ করে সার্জারি এবং অ্যালাইড যারা আছে তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্লেটলেট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। আরবিসি থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে, ডব্লিউবিসি থেকে প্রশ্ন খুবই কম আসে। এবং রেসিডেন্সির ক্ষেত্রেও যদি আমরা বলি কমপক্ষে 50% প্রশ্ন বা তারও বেশি প্রশ্ন আসবে হচ্ছে প্লেটলেট থেকে। তো আমাদেরকে প্লেটলেটটা কিন্তু খুবই খুবই ভালো করে পড়তে হবে। এর পাশাপাশি আরবিসির কিছু জিনিস আছে এগুলো পড়তে হবে, এবং ডব্লিউবিসিটা এখানে এই চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট। প্লেটলেটের মানে গুরুত্ব যেহেতু অনেক বেশি, প্লেটলেট কিন্তু আমাদেরকে বারবার পড়া উচিত এবং বুঝে বুঝে পড়া উচিত। এই যে দেখেন একটা প্লেটলেটের ছবি আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এই ছবিটা হচ্ছে মোটামুটি আপনাদের শীটেও এই ছবিটা আছে। প্লেটলেটের ক্ষেত্রে প্লেটলেটের মেমব্রেন থেকে কিছু জিনিস আসে। প্লেটলেটের এটা হচ্ছে আলফা গ্র্যানিউল, এখান থেকে বেশিরভাগ জিনিসগুলো আসে হচ্ছে আলফা গ্র্যানিউল থেকে, এবং ডেন্স গ্র্যানিউল, ডেন্স গ্র্যানিউল থেকে চারটা জিনিস আসে। এবং প্লেটলেটের এখানে অনেকগুলো রিসেপ্টর আছে, রিসেপ্টর গুলো দেখানো হয়েছে প্লেটলেটের মাঝখানে। আরো এখানে দেখেন মাইটোকন্ড্রিয়া, এখানে পেন ক্যানালকুলার সিস্টেম এখানে যেটা বলা হয়েছে, পেরিফেরিতে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের কথা এখানে বলা হয়েছে, লাইসোসোমের কথা আছে। তো এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আলফা গ্র্যানিউল, ডেন্স গ্র্যানিউল এবং প্লেটলেটের মেমব্রেন থেকে, প্লেটলেটের মেমব্রেন থেকে আসতেছে হচ্ছে থ্রম্বোক্সিন A2 আমরা বলছি, প্লেটলেটের মেমব্রেন থেকে আসতেছে হচ্ছে থ্রম্বোক্সিন A2, এবং ডেন্স গ্র্যানিউল থেকে চারটা জিনিস আসে। ডেন্স গ্র্যানিউল থেকে কি কি আসে? চারটা জিনিস। এই চারটা জিনিস সেরোটোনিন, এডিপি, ক্যালসিয়াম এবং এটিপি। চারটা জিনিসকে আমরা স্যাক দিয়ে মনে রাখতে পারি। সেরোটোনিন, এতে হচ্ছে এডিপি এটিপি মনে রাখতে পারি, আর সি তে হচ্ছে ক্যালসিয়াম, স্যাক দিয়ে মনে রাখতে পারি সেরোটোনিন, এডিপি, এটিপি এবং ক্যালসিয়াম। এবং আলফা গ্র্যানিউল থেকে বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আসে আলফা গ্র্যানিউল থেকে। এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল ডেন্স গ্র্যানিউল থেকে কি কি আসে। তাহলে আপনি যদি এটা ভালোভাবে পড়া থাকে খুব সহজেই আনসার করতে পারবেন। সেরোটোনিন, এডিপি, ক্যালসিয়াম, এটিপি এই সবগুলাই কিন্তু ডেন্স গ্র্যানিউল থেকে আসে। বর্ন উইলিয়াম ফ্যাক্টর এই ডেন্স গ্র্যানিউল থেকে আসে না। বর্নোলিয়ান ফ্যাক্টর কোথা থেকে আসে? বর্নোলিয়ান ফ্যাক্টর আসে আলফা গ্র্যানিউল থেকে আসে, এবং বর্নোলিয়ান ফ্যাক্টর হচ্ছে এন্ডোথেলিয়াম থেকেও আসে। সেক্ষেত্রে প্রথম চারটে ট্রু হবে এবং লাস্ট একটা ফলস। ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যদি ওই প্রশ্নগুলো লেস ইম্পর্টেন্ট, তবে আসলে পরীক্ষায় সবসময় কমন প্রশ্ন আসবে এরকম, অনেক সময় আনকমন প্রশ্ন আসে, কমন প্রশ্ন বেশি আসে কিন্তু আনকমন প্রশ্ন কিন্তু আসে আর কি। এবং এখন কিন্তু প্রশ্নগুলা রিপিট কম হচ্ছে, এবং প্রশ্নের হচ্ছে প্রশ্ন অনেকটা হচ্ছে একটা টপিকস থেকে একদম ডিটেইলস আসতেছে আর কি। মানে একটা টপিকস থেকে সরাসরি মানে প্রশ্ন দিচ্ছে না, বিভিন্ন ঘোরায় পেঁচায় প্রশ্ন দিচ্ছে। সেজন্য আমাদেরকে ইম্পর্টেন্ট টপিকস গুলো তো অবশ্যই পড়তে হবে, বারবার পড়তে হবে, সাথে সাথে কম কম ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে হবে, দেখে রাখতে হবে, কারণ কখন কোন প্রশ্ন চলে আসে আসলে বলার উপায় নেই। এই ক্ষেত্রে এই প্রশ্নটা দেখেন, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম হচ্ছে ফসফোলিপিডের এগেইনস্টে হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা যদি তৈরি হয় তাহলে কি কি ক্লিনিক্যাল ফিচার্স আসতে পারে?
তো এই বক্সটা যদি দেখেন, ডেভিডসনের এই বক্সটা, এখানে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স এর কথা বলা আছে। অ্যাডভার্স প্রেগন্যান্সি, ফসফোলিপিডের এগেইনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয় বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রেগন্যান্সি আউটকামটা ভালো হবে না, অ্যাডভার্স হবে। ভেনাস থ্রম্বোএমবোলিজম হবে, আর্টেরিয়াল থ্রম্বোএমবোলিজম হবে, অর্থাৎ থ্রম্বোএমবোলিজমের জন্য কিন্তু অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমটা দায়ী। লিভেটো রেটিকুলারিস যেটা আছে এখানে হচ্ছে, এটা মেইনলি হচ্ছে স্কিনের একটা সমস্যা। স্কিনের যে ভেসেল, ব্লাড ভেসেল আছে, এটা স্পাজম হওয়ার কারণে, কনস্ট্রিকশন হওয়ার কারণে আপনার আমাদের শরীরের ভিতরে একদম লাল লাল হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে লিভেটো রেটিকুলারিস। এর পাশাপাশি কি হতে পারে, ট্রান্সভার্স মাইলেট, স্কিনে নেক্রোসিস হতে পারে, কোরিয়া হতে পারে। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে কি কি হতে পারে, এটা আমি আরেকবার বলতেছি যে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম অ্যাডভার্স হতে পারে, এখানেই পড়ে রাখতে পারেন। ভেনাস থ্রম্বোএমবোলিজম, আর্টেরিয়াল থ্রম্বোএমবোলিজম হতে পারে, সাথে লিভেটো রেটিকুলারিস, স্কিন নেক্রোসিস, কোরিয়া, এগুলো হতে পারে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে। এখানে দেখেন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে কি কি আসছে, ওই বিষয়গুলো আসছে একদম সরাসরি এখান থেকে। অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম, ভেনাস থ্রম্বোএমবোলিজম, লিভেটো রেটিকুলারিস, কোরিয়া হতে পারে, স্কিন নেক্রোসিস হতে পারে। ওই জিনিসটা যদি আপনার ওই বক্সটা যদি পড়া থাকে তাহলে এটা আনসার করা সম্ভব হবে, অন্যথায় কিন্তু মানে এটা আনসার করা কঠিন। Types of immunoglobulin mainly associated with paraprotein, Dangerous protein and multiple myeloma. মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে, মাল্টিপল মায়োলোমা হচ্ছে প্লাজমা সেলের যদি ম্যালিগনেন্সি হয়, সেটাকে মাল্টিপল মায়োলোমা বলতেছি আমরা। প্লাজমা সেলটা কোথা থেকে আসে, বি সেল থেকে আসে। তো বি সেল হচ্ছে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা সেলের মাধ্যমে। তো এই মাল্টিপল মায়োলোমাতে প্লাজমা সেলের যদি ম্যালিগনেন্সি হয়, তাহলে কি হবে, অনেক বেশি ইমিউনোগ্লোবুলিন তৈরি হবে বা অ্যান্টিবডি তৈরি হবে, মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হবে, যেটাকে প্যারাপ্রোটিন বলা হয় যেগুলোকে। তো ব্লাডে হচ্ছে প্যারাপ্রোটিন পাওয়া যাবে বা প্যারাপ্রোটিনেমিয়া মাল্টিপল মায়োলোমাতে পাওয়া যায়, এবং ইউরিনে পাওয়া যাবে হচ্ছে বেনজোন্স প্রোটিন। তো মাল্টিপল মায়োলোমাতে হচ্ছে প্যারাপ্রোটিনেমিয়া পাওয়া যাবে, মনোক্লোনাল অ্যান্টিবডি পাওয়া যাবে, এবং এই অ্যান্টিবডি গুলা বা ইমিউনোগ্লোবুলিন গুলো আসলে মেইনলি কি কি, এখানে বলছে যে মেইনলি কোন ইমিউনোগ্লোবুলিন গুলো পাওয়া যাবে এখানে। মেইনলি দেখেন এখানে যে মাল্টিপল মায়োলোমার ডেভিডসনের একটা বক্স, এখানে মেইনলি কোনটা কোনটা পাওয়া যায়, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি 55%, তারপর ইমিউনোগ্লোবুলিন এ 21%, এবং লাইট চেইন পাওয়া যায় 22%। অন্যগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট না। তো সেক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন জি, এ এবং লাইট চেইনের কথা এখানে নাই। এই জি মেইন হচ্ছে এই দুইটা, জি এবং এ। জি এ এবং জিএম মনে রাখতে পারেন, জেনারেল অ্যানেস্থেসিয়া। ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, এই দুইটা হচ্ছে ট্রু আর বাকিগুলো ফলস। মেইনলি হচ্ছে এই দুইটা। প্যারাপ্রোটিনেমিয়ার ক্ষেত্রে এই জি, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এ, এই দুইটা হচ্ছে মেইন। প্রথম মিন টাইম ইজ প্রলঙ্গিং। প্রথম মিন টাইম কোথায় প্রলংড হয়? প্রথম মিন টাইম হচ্ছে, আমরা বলছি যে এক্সট্রিনসিক পাথওয়ে, ব্লাড কোয়াগুলেশনের যে দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে আমরা যদি কোনো সমস্যা হয় এক্সট্রিনসিক পাথওয়েতে, সেক্ষেত্রে হচ্ছে প্রথম মিন টাইমটা প্রলং হবে। আর যদি ইন্ট্রিনসিক পাথওয়েতে কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এপিটিটি বা পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম যেটা আছে সেটাতে, মানে সেটা প্রলং হবে। এখন দেখেন ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8 হচ্ছে মেইনলি হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েতে কাজ করে। তার মানে প্রথম ইন টাইম ফ্যাক্টর 8 যদি ডিফিসিয়েন্সি হয়, প্রথম ইন টাইম প্রলং হবে না। ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হলে এপিডিটি প্রলং হবে। লিভার ডিজিজ, লিভার থেকে বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টরস গুলো আসে। বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টরস গুলো কোথা থেকে আসে? লিভার থেকে আসে, আরো অনেক জায়গা থেকে আসে, তো লিভার থেকে মেইনলি আসে। তো লিভারে যদি সমস্যা হয়, অবশ্যই প্রথম ইন টাইম কি হবে? প্রলং হবে। ডিআইসি, ডিআইসি তে হচ্ছে মেইনলি ফ্যাক্টর 1 2 5 8 10, অর্থাৎ 1258 10, এভাবে আমরা মনে রাখতে পারি। এগুলাতে সমস্যা হয় ডিআইসি তে, মনে রাখবেন ডিআইসি তে ব্লিডিং টাইমও বাড়ে, ক্লটিং টাইমও বাড়ে, প্রথম মিন টাইমও বাড়ে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিনও বাড়ে। অর্থাৎ ডিআইসি তে যত টাইম আছে সব বাড়ে। তাহলে ডিআইসি তে অবশ্যই প্রথম মিন টাইম প্রলং হবে। ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি, ফ্যাক্টর 7টা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ের সাথে রিলেটেড।
ফ্যাক্টর 7 এ যদি সমস্যা হয় তাহলে প্রথমে টাইম বাড়বে। ফিব্রিনোজেনটাও এক্সটেন্সিভ পাথওয়ের সাথে রিলেটেড। তো ফিব্রিনোজেন হচ্ছে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ, দুই জায়গায় রিলেটেড কমন পাথওয়ে, যেগুলা ফ্যাক্টর 10 এর পর থেকে যে পাথওয়ে গুলা আছে সেগুলো কমন পাথওয়ে। তো ফিব্রিনোজেনের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই প্রথমে টাইম বাড়বে। প্রথমে টাইম কোন কোন জায়গায় বাড়ে এখানে দেখেন, এখানে দেওয়া আছে এই বক্সটা, ডেভিডসনের বক্স, এটা দেখে নিতে পারেন। এখানে অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে সুন্দর করে। এই প্রশ্নটা যেটা, এরপরে যে প্রশ্নটা, স্টোরেজ টেম্পারেচার অফ ব্লাড, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এসে থাকে। এই প্রশ্নটা আমাদেরকে ভালো করে পড়ে ফেলতে হবে যে আমরা ব্লাডের যে বিভিন্ন কম্পোনেন্টস আছে সেটাকে যখন স্টোর করি, কোনটা কোন টেম্পারেচারে করি, কত দিনের জন্য করতে পারি, এটা আমাদেরকে ডিটেইলস ভালো করে পড়ে ফেলতে হবে। দেখেন এই যে ছবিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এই ছবিটা হচ্ছে ডেভিডসনের একটা ছবি। এই ছবিটার ক্ষেত্রে দেখেন এই যে রেড সেল, রেড সেলকে আমরা স্টোরেজ করতে পারি কত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 35 ডেজ পর্যন্ত। রেড সেল 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 35 ডেজ পর্যন্ত আমরা স্টোর করতে পারি। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেখেন কত, -30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা হচ্ছে প্রায় 36 মান্থ, অথবা আমরা এখানে 36 মান্থ বা 24 মান্থ, যাই হোক 2 বছর পর্যন্ত অনেক জায়গায় বলছে, আবার এখানে একটু বেশি বলছে, যাই হোক 2 থেকে 3 বছর -30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাপমাত্রায়, বা -30 থেকে -40 ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা স্টোর করতে পারি। প্লেটলেটের ক্ষেত্রে দেখেন রুম টেম্পারেচার যেটা 22 থেকে 25 বা 22 ডিগ্রি সেন্টিগ্রেড 5 ডেজ পর্যন্ত আমরা প্লেটলেটকে স্টোর করতে পারি। তো এই ক্ষেত্রে হোল ব্লাড 2 to 20 না, 2 to 20 না, এখানে আমরা 4 ডিগ্রির কথা বলছি, তবে 2 to 6 বা 2 to 8 এভাবে হতে পারে, কিন্তু 2 to 20 পর্যন্ত হবে না। এটা পোস্ট রেড সেল হচ্ছে 2 to 8। হোল ব্লাড এবং রেড সেল এই দুইটা কিন্তু একই টেম্পারেচারে মেইনলি করা হয়, একই টেম্পারেচার। হোল ব্লাড এবং রেড সেল কনসেপ্টে একই টেম্পারেচারে এটাকে স্টোর করা হয়, এবং এটা 35 ডেজ পর্যন্ত স্টোর করা যেতে পারে। প্লেটলেট কনসেন্ট্রেটের ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা কিছুক্ষণ আগে বললাম প্লেটলেট আমরা রুম টেম্পারেচার যেটা 22 বা 25 এরকম টেম্পারেচারে আমরা 5 ডেজ এর জন্য স্টোর করতে পারি। তাহলে 2 to 5 এটা ফলস হবে। গ্রানুলোসাইট কনসেন্ট্রেটও দেখেন রুম টেম্পারেচার থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড 24 আওয়ার্স পর্যন্ত এটা স্টোর করা যেতে পারে। গ্রানুলোসাইট কনসেন্ট্রেট যেগুলো আছে, গ্রানুলোসাইট কনসেন্ট্রেট মানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল যেগুলো আছে 22 ডিগ্রি সেন্টিগ্রেডে আপ টু 24 আওয়ার্স পর্যন্ত এটা করা যায়। তো এখানে 2 to 8 এর কথা বলছে মানে ফলস। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা কিছুক্ষণ আগে বললাম, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং সাথে ক্রায়োপ্রেসিপিটেটস যেগুলো আছে এটা -30 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত প্রায় 2 বছর বা আরো বেশি এটা স্টোর করা যায়। ফলোইং সাবস্টেন্স অ্যাক্ট এজ প্রোকোয়াগুলেন্টস ইন ব্লাড, ব্লাড কোয়াগুলেশনের জন্য কোন কোন সাবস্টেন্স গুলো দায়ী। প্রোকোয়াগুলেন্টস অর্থাৎ যেগুলো ব্লাড কোয়াগুলেশনে রেসপন্সিবল, যে জিনিসগুলো আছে সেগুলো কোনগুলো, দেখেন প্রুস্টাসাইক্লিন কি ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে লাগে? প্রুস্টাসাইক্লিন হচ্ছে ভ্যাসোডাইলেশন করে এবং দেখা যায় যে প্লেটলেট এগ্রিগেশনকে সে ইনহিবিট করতেছে। থ্রম্বোক্সেন A2 যেটা আমরা আগেই বলছি, থ্রম্বোক্সেনটা কোথা থেকে আসে? প্লেটলেটের সেল মেমব্রেন থেকে আসে। এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে এবং প্লেটলেট এগ্রিগেশন করে, তার মানে এটা ব্লাড কোয়াগুলেশনের রুল আছে। প্লেটলেট ফ্যাক্টর 4 যেটা, এটা হচ্ছে প্লেটলেটের আলফা গ্রানিউল থেকে আসে। আলফা গ্রানিউল থেকে প্লেটলেট ফ্যাক্টর 4 যেটা, এটা কিন্তু ব্লাড কোয়াগুলেশনের জন্য এটা রেসপন্সিবল। নাইট্রিক অক্সাইড অনেক জায়গা থেকেই আসে। নাইট্রিক অক্সাইড কিন্তু ভ্যাসোডাইলেশন করে, এটা ব্লাড কোয়াগুলেশনকে আরো প্রিভেন্ট করে। হ্যাপানেল সালফেট অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, তার মানে এখানে এই প্লেটলেট ফ্যাক্টর 4 এবং থ্রম্বোক্সিন A2 হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের জন্য দায়ী, আর অন্যগুলো হচ্ছে ব্লাড কোয়াগুলেশনকে আরো ইনহিবিট করতেছে। এরপর 17 নম্বর প্রশ্নতে যদি আমরা আসি, সিভিয়ার রিঅ্যাকশন ইজ লাইকলি টু অকার আফটার ট্রান্সফিউশন অফ দ্য ব্লাড গ্রুপ।
ব্লাড ট্রান্সমিশনের পরে সিভিয়ার রিয়াকশন হতে পারে কোন গ্রুপ, মানে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যদি আমরা ব্লাড দিই, ব্লাড ট্রান্সমিশন করি, সেক্ষেত্রে রিয়াকশন কোন কোন ক্ষেত্রে হতে পারে। তো এটা মানে এই প্রশ্নটা আনসার করতে হইলে আমাদেরকে ব্লাড গ্রুপ যেগুলো আছে সেগুলোর কার কি অ্যান্টিজেন আছে, কার কি অ্যান্টিবডি আছে, এই বিষয়টা জানা থাকতে হবে। এখন ব্লাড গ্রুপ এ যদি আমরা বি পার্সনের ক্ষেত্রে দেখি, ব্লাড গ্রুপ বি এর কি আছে, এর এগেইনস্ট অ্যান্টিবডি আছে। ব্লাড গ্রুপ বি যা, তার এর এগেইনস্ট অ্যান্টিবডি আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা এ দিই তাহলে কি হবে? তাহলে অবশ্যই সিভিয়ার রিঅ্যাকশন হবে। তাহলে এটা হচ্ছে ট্রু। ও হচ্ছে সার্বজনীন দাতা, আমরা জানি। ওটা হচ্ছে ইউনিভার্সাল ডোনর। ও টু গ্রুপ এবি পার্সন, ও যেহেতু ইউনিভার্সাল ডোনর, ও সবাইকে দিতে পারবে। কারণ এবির আসলে কি নাই, এবির কোনো অ্যান্টিবডি নেই। আর এ টু গ্রুপ ও পার্সন, এ যদি আমরা ওকে দিই, ও এর কি আছে, দুইটা অ্যান্টিবডি আছে, অ্যান্টি এও আছে, অ্যান্টি বিও আছে। তাহলে অ্যান্টি এ কি করবে, একে এর এগেইনস্টে কাজ করে, এখানে সিভিয়ার রিঅ্যাকশন হবে। এ যদি আমরা গ্রুপ এবির ক্ষেত্রে দিই, এবির যেহেতু কোনো অ্যান্টিবডি নেই এবং এবি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, এবিটা হচ্ছে কি ইউনিভার্সাল রিসিভার, তাহলে এবি সবার কাছ থেকে নিতে পারবে, এখানে কোনো রিঅ্যাকশন হবে, কোনো রিঅ্যাকশন হবে না। আর এটা একটু কনফিউজড করার জন্য এখানে দিছে, মেনলি হচ্ছে ও গ্রুপ যদি এবি পার্সনের ক্ষেত্রে দিই আমরা, ও নেগেটিভ বলছে, যদি এবি পজিটিভ পার্সনের ক্ষেত্রে দিই, তো এবি তো আসলে কোনো কি নাই, অ্যান্টিবডি নেই। এবং ওটা হচ্ছে কি ইউনিভার্সাল ডোনর, সো এই ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা হবে না। এরপর আসেন, RBC remains apart from each other in the circulating blood due to the repulsive force caused by। আরবিসি হচ্ছে সার্কুলেটিং ব্লাডে হচ্ছে সেপারেট থাকে, একজন আরেকজন থেকে যে সেপারেটেড থাকে আরবিসি, এটা কিভাবে থাকে? এটা মেইনলি হচ্ছে দুটা জিনিস। একটা হচ্ছে যে আরবিসি হচ্ছে সবসময় একটা মুভমেন্টের ভিতরে থাকে। তো আরবিসি সবসময় দেখা যাচ্ছে এখানে গতিশীল একটা কনস্ট্যান্ট মুভমেন্টের ভিতরে আছে। সেক্ষেত্রে কনস্ট্যান্ট মুভমেন্টের কারণে সে হচ্ছে একজন আরেকজনের কাছ থেকে সেপারেট থাকে, একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয় না। আরেকটা হচ্ছে আরবিসি মেমব্রেনে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকার কারণে একজন আরেকজন থেকে দূরে থাকে, বা একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয় না, এখানে সেপারেটেড থাকে। তো দুইটা জিনিস, একটা হচ্ছে আরবিসির যে কনস্ট্যান্ট মুভমেন্ট, আরেকটা হচ্ছে নেগেটিভ যে চার্জ। আরবিসির মেমব্রেনে যে নেগেটিভ চার্জ আছে, এটা একটা আরবিসি কে আরেকটা থেকে হচ্ছে সেপারেটেড করে রাখে। তো এই ক্ষেত্রে দেখেন এ নাম্বারে যেটা বলছি, কনস্ট্যান্ট মুভমেন্ট অফ দ্য আরবিসি, এটা ট্রু। অ্যাট্রাকশন অফ দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম, ভাস্কুলার এন্ডোথেলিয়ামের অ্যাট্রাকশনের কারণে আরবিসি সেপারেটেড থাকে না। নেগেটিভ যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, নেগেটিভ চার্জের কারণে একজন আরেকজনকে ইনহিবিট করবে। ডিস্ট্রাকশন অফ দ্য ব্যান্ড থ্রি প্রোটিন, এগুলো যেগুলো আছে বাইকনভেভ শেপ অফ দ্য আরবিসি, এগুলো আসলে আরবিসি কে সাপোর্ট করার জন্য এগুলো দায়ী না। এখানে দুইটা জিনিস মিলিয়ে দায়ী, একটা হচ্ছে কনস্ট্যান্ট মুভমেন্ট অফ দ্য আরবিসি, আর একটা হচ্ছে আরবিসির মেমব্রেনে যে নেগেটিভ চার্জটা থাকে সেটা। প্লেটলেট প্রডিউস এন্ড সিক্রেট, এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে, প্লেটলেট কি প্রডিউস করে, কি সিক্রেট করে। কিছুক্ষণ আগে আমরা বলছি, এই জিনিসটা আমরা এর আগেও বলছি। দেখেন সেল মেমব্রেন থেকে থ্রম্বোক্সিন A2 আসে, এইগুলাই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা পরীক্ষাতেই আসলে এইসব জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, এবং এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আপনারা সবাই এই বিষয়গুলো পড়ে ফেলবেন এবং বারবার রিভিশন দেবেন। সেল মেমব্রেন থেকে থ্রম্বোক্সিন A2 আসে। তারপরে সাইটোপ্লাজমিক গ্র্যানুলের ভিতরে আমরা বলছি দুইটা, একটা হচ্ছে আলফা গ্র্যানুল, ডেন্স গ্র্যানুল মেইনলি। তো আলফা গ্র্যানুল থেকে বেশিরভাগ জিনিসগুলো আসে, দেখেন এখানে অনেক জিনিস আসে। আর ডেন্স গ্র্যানুলে মনে রাখবেন, স্যাক দিয়ে মনে রাখবেন। আমরা বলছি চারটা জিনিস আসে আলফা গ্র্যানুলস থেকে, এখানে অনেক জিনিস আসে। প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ফ্যাক্টর 4, এখানে ক্লটিং ফ্যাক্টরের ভিতরে ফ্যাক্টর 1 মানে ফিব্রিনোজেন, ফ্যাক্টর 5, আর এখানে ক্যালসিয়াম মানে ফ্যাক্টর 4, ফ্যাক্টর 13 থাকে এখানে। ফাইব্রোন একটিন বর্নোলিভেন ফ্যাক্টর এখান থেকে আসে, আলফা গ্র্যানুল থেকে। তো এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে। প্লেটলেট, ওই বিষয়গুলো যদি পড়া থাকে এই প্রশ্ন আনসার করা কিন্তু খুবই সহজ। প্লেটলেট প্রোডিউস এন্ড সিক্রেট, প্লেটলেট কি কি প্রোডিউস করে? প্লাজমিনোজেন কি প্লেটলেট প্রোডিউস করে? না, প্লাজমিনোজেন আসে হচ্ছে লিভার থেকে। থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে একটা টিস্যু ফ্যাক্টর, এটা প্লেটলেট থেকে আসে না। থ্রম্বোজেন এটা প্লেটলেটের সেল মেমব্রেন থেকে আসে। প্রথমবিন একটা ক্লোটিং ফ্যাক্টর, প্রথমবিন ফ্যাক্টর 2, এটা কিন্তু প্লেটলেট থেকে আসে না। ক্যালিক্রাইন্সও ইয়ে থেকে আসে না,
প্লেটলেট থেকে আসে না। তাহলে এখানে একটাই ট্রু আর সবগুলো বাকি সবগুলো হচ্ছে ফলস। After 7 days of and storage of blood shows a decrease in concentration of the স্টোরেজ ব্লাডে কি চেঞ্জ হবে, স্টোরেজ ব্লাডে কি কি ডিক্রিজ হবে এই বিষয়টা এখানে বলছে। তো স্টোরেজ ব্লাডে হচ্ছে মনে রাখবেন যে স্টোরেজ ব্লাড যদি স্টোরেজ করা হয় তো বেশিরভাগ জিনিসগুলো এখানে বেড়ে যায়, কয়েকটা জিনিস কমে যায়। এর ভিতরে দেখেন বেড়ে যায় হচ্ছে পটাশিয়াম বেড়ে যায়, তার মানে হাইপারক্যালেমিয়া হবে স্টোরেজ যদি আমরা করি। তারপরে সোডিয়াম বেড়ে যাবে, হাইপারনেট্রেমিয়া হবে। তারপরে হচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায়, ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায় স্টোরেজ ব্লাডে, এই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হয়। কিন্তু কমে হচ্ছে কয়েকটা জিনিস, যেমন ক্যালসিয়ামটা কমে যায় স্টোরেজ ব্লাডে যেটা হবে। স্টোরেজ ব্লাডে দেখেন এখানে কয়েকটা জিনিস কমে যায়, একটা হচ্ছে ডেক্সট্রোজ যেটা আছে সেটা কমে যাবে। প্লেটলেট প্লেটলেট যেহেতু হচ্ছে 5 দিন পর্যন্ত স্টোর করা যায়, প্লেটলেটটা কমে যাবে এবং কিছু ফ্যাক্টর কমে যায়। ব্লাড যদি স্টোরেজ করা হয় তাহলে প্লেটলেটের হচ্ছে আমরা বলছি এটা 5 দিন পর্যন্ত স্টোর করা যায়, কিন্তু তো 7 দিন যদি আমরা স্টোর করতে যাই প্লেটলেট কমে যাবে, কিছু যাবে এবং ডেক্সট্রোজটা কমে যাবে। আর এই ল্যাকটিক অ্যাসিড বাড়বে, প্লাজমা পটাশিয়াম বাড়বে, প্লাজমা পটাশিয়াম বাড়ার মাধ্যমে হাইপারক্যালেমিয়া হবে, ল্যাকটিক অ্যাসিড বাড়ার মাধ্যমে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তাহলে মনে রাখবেন স্টোরেজ ব্লাডে হচ্ছে বেশিরভাগ জিনিসগুলো বেড়ে যায়, আর অনেক জিনিস বাড়ে, সোডিয়াম বাড়ে এবং কয়েকটা জিনিস কমে যায়, একটা হচ্ছে ডেক্সট্রোজ কমে, প্লেটলেট কমে, আর কিছু ফ্যাক্টর কমে যায়। ফ্যাক্টরস ইনক্রিজ ইরাইথ্রোপোয়েসিস, ইরাইথ্রোপোয়েসিস ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর দায়ী বা কোন কোন ফ্যাক্টর হচ্ছে ইরাইথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করে বা ইনক্রিজ করে। এটা হচ্ছে আপনাদের শীটে খুব সুন্দর করে লেখা আছে, দেখেন ইরাইথ্রোপোয়েসিস কখন কখন বাড়বে বা স্টিমুলেট হবে। একটা হচ্ছে যদি হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া হইলে কিডনি কিডনি থেকে যে ইরাইথ্রোপয়েটিনটা আসে মেইনলি কিডনি থেকে আসে, তো ইরাইথ্রোপয়েটিনটা হাইপোক্সিয়া হইলে তখন ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন বেড়ে যায়, ফলে ইরাইথ্রোপোয়েসিসটা বেড়ে যায়। ইরাইথ্রোপয়েটিনের কথা তো আমরা বললামই। কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইরাইথ্রোপোয়েসিসের ক্ষেত্রে এটাকে স্টিমুলেট করে, যেমন দেখেন অ্যাড্রেনাল কর্টেক্স, থাইরয়েড, থাইরয়েড থেকে যে হরমোনগুলো আসে যেমন হচ্ছে থাইরক্সিন হরমোন আসে, থাইরয়েড এই থাইরক্সিন হরমোন হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস কে ইনক্রিজ করে। তারপর পিটুইটারি গ্ল্যান্ড, এন্টেরো পিটুইটারি থেকে দেখেন আসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আসে, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু ইরাইথ্রোপোয়েসিসের জন্য দায়ী। টেস্টোস্টেরন, এখানে মনে রাখবেন যে টেস্টোস্টেরন ইরাইথ্রোপয়েটিন সিক্রেশন বাড়ায় এবং ইস্ট্রোজেন কিন্তু ডিপ্রেস করে ইরাইথ্রোপয়েটিন সিক্রেশনকে। সেক্ষেত্রে ইস্ট্রোজেন হচ্ছে ইরাইথ্রোপোয়েসিসকে ডিপ্রেসড করবে, আর হচ্ছে টেস্টোস্টেরন হচ্ছে ইরাইথ্রোপোয়েসিসকে বাড়াবে। এই ক্ষেত্রে ফ্যাক্টরস ইনক্রিজ ইরাইথ্রোপোয়েসিস কারা কারা বাড়ায়, একটা হচ্ছে টেস্টোস্টেরন বাড়ায় আমরা বললাম, হাইপোক্সিয়া হইলে ইরাইথ্রোপোয়েসিস বাড়বে, হাইপোক্সিয়া হলে টিস্যু হচ্ছে অক্সিজেন কম পাচ্ছে, সেজন্য ইরাইথ্রোপোয়েসিস বাড়ার মাধ্যমে আরবিসি বাড়ার মাধ্যমে হিমোগ্লোবিন বাড়ার মাধ্যমে বেশি বেশি অক্সিজেন ক্যারি করার জন্য। ইরাইথ্রোপয়েটিন ইরাইথ্রোপয়েটিন বললে তো অবশ্যই ইরাইথ্রোপোয়েসিস বাড়ে। এছাড়া অ্যাড্রেনাল কর্টেক্স, থাইরয়েড, পিটুইটারি এগুলো আমরা তো এখানে হচ্ছে শুধুমাত্র ইস্ট্রোজেনটা ইরাইথ্রোপোয়েসিসকে ডিপ্রেস করতেছে আর বাকিগুলাই সবাই স্টিমুলেট করবে। Surgically important hemolytic disease of the absolute indication of the splenectomy. Splenectomy indication এর কথা মেইনলি এখানে বলা হয়েছে। Surgically important hemolytic disease of the absolute indication of the splenectomy. Splenectomy আসলে ইন্ডিকেশন কি এটা বলা হয়েছে। দেখুন স্প্লেনেক্টমি ইন্ডিকেশন যদি বলি বেলি লাভের সামারি বক্স 66.2 তে এখানে সুন্দর করে লেখা আছে স্প্লেনেক্টমি আমরা কোন কোন জায়গায় করতে পারি। একটা যদি ট্রমা হয়, এখানে আসলে সরাসরি দিয়ে দেওয়া হয়েছে, এখানে অ্যাবসলিউট রিলেটিভ ওইভাবে দেওয়া হয় না, এটা একদম লেটেস্ট যে এডিশন আর কি 27 এডিশনে এইভাবে দেওয়া আছে। ইন্ডিকেশনস ফর স্প্লেনেক্টমি, স্প্লেনেক্টমির ক্ষেত্রে একটা যদি ট্রমা হয়, ট্রমাটা যে কোনো কারণে হোক, অ্যাক্সিডেন্টের কারণে স্প্লিনে কোনো ট্রমা হলো অথবা অপারেশনের সময় যদি স্প্লিনে ট্রমা হয়, স্প্লিনে যদি কোনো অনকোলজিক্যাল যদি সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসের জন্য বা থেরাপিউটিক প্রস্তাব করতে পারি।
হেমাটোলজিক্যাল অনেক কিছু, যেমন দেখেন যদি স্পেরোসাইটোসিস, আইটিপি, হাইপারস্পিনিজম যদি থাকে এসব ক্ষেত্রে, এবং পোর্টাল হাইপারটেনশন, এসব ক্ষেত্রে কিন্তু স্প্লিনেক্টমির ইন্ডিকেশন। তো সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া যেটা, থ্যালাসেমিয়া মেজর, এটা তো ফলস হবে। থ্যালাসেমিয়া মেজর আসলে স্প্লিনেক্টমি করে খুব বেশি বেনিফিট পাওয়া যায় না আর কি। হেরিডিটারি স্পেরোসাইটোসিস আমরা বললাম, হেরিডিটারি স্পেরোসাইটোসিস আমরা স্প্লিনেক্টমি করতে পারি। আইটিপি, আইটিপি তে করা যেতে পারে, এখানে ইন্ডিকেশন গুলো দেখেন, আইটিপি তে করা যেতে পারে। দেন হচ্ছে পোর্টাল হাইপারটেনশনও কিন্তু করা যেতে পারে, যদি এখানে ফলস দেওয়া আছে, কিন্তু বেলি লাভের এই ইন্ডিকেশন অনুযায়ী কিন্তু এটা ট্রু হওয়ার কথা। পোর্টাল হাইপারটেনশন, এই এখানে পোর্টাল হাইপারটেনশনের কথা কিন্তু বলা আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হেরিডিটারি স্ক্লেরোসিস ট্রু হবে, আইটিপি ট্রু হবে, এবং পোর্টাল হাইপারটেনশন এগুলো ট্রু হবে। আর টিআইসি, থ্যালাসেমিয়া মেজর, এগুলো ফলস। লেটেস্ট যে বেলি ল্যাবের লেটেস্ট এডিশন যেটা 27th এডিশন, যেটা এটার বক্স, সামারি বক্স 66.2 তে কিন্তু এটা দেওয়া আছে সুন্দর করে। নিউরোলজিক্যাল ফিচার্স অফ ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির এই প্রশ্নটা আসলে অসংখ্য জায়গায় লাগে, সেজন্য আপনারা এটা মানে ভালো করে পড়ে ফেলবেন। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হলে একটু ভাগ করে পড়ে ফেলবেন কি কি সমস্যা হতে পারে। দেখেন, এটা হচ্ছে সেরেব্রামে কিছু সমস্যা হতে পারে। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি যদি হয়, নিউরোলজিক্যাল ফিচার্স বা ফাইন্ডিংস কি হবে? সেরেব্রামে কিছু সমস্যা, স্পাইনাল কর্ডে কিছু সমস্যা, আর পেরিফেরাল নার্ভে কিছু সমস্যা। সেরেব্রামে কি হতে পারে? ডিমেনশিয়া হতে পারে, অপটিক অ্যাট্রোফি হতে পারে। সেরেব্রামে কি হতে পারে? ডিমেনশিয়া হতে পারে, অপটিক অ্যাট্রোফি হতে পারে। এছাড়া এখানে আরেকটা ইয়ের কথা বলা আছে, অটোনমিক নিউরোপ্যাথি, এটা আলাদা হেডিংস। স্পাইনাল কর্ডে কি হতে পারে? সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য কর্ড, সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য কর্ড। এখানে কোথায় কি হয়? দেন হচ্ছে পেরিফেরাল নার্ভে কি হতে পারে? প্যারাস্থেসিয়া হতে পারে, এটা গ্লোব এন্ড স্টকিং, এই নামটা মনে রাখবেন, অনেক পরীক্ষায় এটা আসে, গ্লোব এন্ড স্টকিং, প্যারাস্থেসিয়া। অ্যাঙ্কেল যে রিফ্লেক্স, অ্যাঙ্কেল রিফ্লেক্সটা লস হবে। তো নিউরোলজিক্যাল ফিচার্স অফ ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, দেখেন অ্যাঙ্কেল রিফ্লেক্স, অ্যাঙ্কেল জার্ক লস হয়। সেরেব্রামে কি হয়? ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রোফি আমরা বললাম। স্পাইনাল কর্ডে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভে কি হতে পারে? প্যারাস্থেসিয়া হতে পারে। তাহলে সবগুলাই ট্রু। ফিচার্স অফ হাইপারস্পেনিজম, এটা এই প্রশ্নটা হচ্ছে, একটা হচ্ছে স্প্লিনোমেগালি আর একটা হচ্ছে হাইপারস্পেনিজম। হাইপারস্পেনিজম হচ্ছে যখন স্প্লিনোমেগালি হবে, স্প্লিনোমেগালির সাথে যদি স্প্লিনোমেগালির সাথে যখন হচ্ছে প্যানসাইটোপেনিয়া থাকে, তখন কিন্তু তাকে আমরা হাইপারস্পেনিজম বলবো আর কি। হাইপারস্পেনিজম হচ্ছে মানে স্প্লিনোমেগালি তো থাকবেই, সাথে সাথে সে হচ্ছে দেখা যাবে যে আরবিসি কমে গেছে, বা ডব্লিউবিসি কমে গেছে, যেন হচ্ছে প্লেটলেট কমে গেছে, প্যানসাইটোপেনিয়া থাকবে। তাহলে এখানে হচ্ছে স্প্লিনোমেগালি, প্যানসাইটোপেনিয়া থাকবে। আরেকটা হচ্ছে যে এটা হাইপারস্প্লিনিজম কোন মানে কনফার্ম যদি আমরা করতে চাই, সেটা দেখা গেল যে স্প্লিনেক্টমি করার পর যদি দেখা যায় যে হেমাটোলজিক্যাল যে চেঞ্জ গুলা হয়েছে, যেমন আরবিসি কমে গেছে, ডব্লিউবিসি কমে গেছে, অথবা প্লেটলেট কমে গেছে, স্প্লিনোমেগালি আমরা স্প্লিনেক্টমি করে দিলাম, এরপর দেখা গেল যে হেমাটোলজিক্যাল যে চেঞ্জ হয়েছিল সেগুলো নর্মালে চলে আসলো। তার মানে এটা হচ্ছে হাইপারস্প্লিনিজম ছিল আর কি। তো সেই ক্ষেত্রে স্প্লিনোমেগালি, প্যানসাইটোপেনিয়া, হাইপারস্প্লিনিজমের ক্ষেত্রে মনে রাখবেন স্প্লিনোমেগালির সাথে হচ্ছে প্যানসাইটোপেনিয়া, এবং হেমাটোলজিক্যাল চেঞ্জ যেগুলো হয়েছে এগুলো স্প্লিনেক্টমি করার পর সবগুলো নর্মাল হয়ে যাবে। তো এ, বি আর ই এগুলো হচ্ছে ট্রু। হাইপারস্প্লিনিজমে লিম্ফোসাইট কাউন্ট তো কখনোই বাড়বে না, বরঞ্চ আরো কমবে। আর স্প্লিনিক কনজেশন এগুলো হাইপারস্প্লিনিজমে থাকবে না। 13 years old female had menstruation about 15 days back. 15 দিন আগে মেনস্ট্রুয়েশন হচ্ছে, হার ব্লিডিং ইজ স্টিল কন্টিনিউইং, কিন্তু এখনো ব্লিডিং হচ্ছে। হিমোগ্লোবিন 7.5, হিমোগ্লোবিন কমে গেছে। ডব্লিউবিসি ঠিক আছে। প্লেটলেট কাউন্ট একদমই কমে গেছে, 5,000। she has history of develop develop developing ecchymosis from child. What is the cause? এখানে মেইনলি যেটা মনে রাখতে হবে, দেখেন এখানে প্লেটলেট কাউন্ট কিন্তু একদম কমে গেছে, 5,000 হয়ে গেছে, এবং তার হচ্ছে ব্লিডিং, এখনো ব্লিডিং হচ্ছে।
এবং এই যে একাইমোসিস হচ্ছে, এই বিষয়টা এখানে মাথায় রাখতে হবে। দেখেন ভিটামিন কে ডিফিসিয়েন্সি যদি হয়, ভিটামিন কে ডিফিসিয়েন্সি হলে তো প্লেটলেটে কোনো সমস্যা হওয়ার কথা না। ভিটামিন কে ডিফিসিয়েন্সি হলে ভিটামিন কে রিলেটেড যে ক্লটিং ফ্যাক্টর আছে সেগুলোতে সমস্যা হবে। বর্ন ইলেভেন ডিজিজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্লেটলেট কাউন্টটা নর্মাল থাকে, প্লেটলেট ফাংশনের সমস্যা, কিন্তু প্লেটলেট কাউন্ট এত কমার কথা না। হেমোফিলিয়া হলে ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হয়, হেমোফিলিয়া তো প্লেটলেট কাউন্ট এত কমবে না। হচ্ছে আইটিপি, আইটিপি তে দেখেন, আইটিপি কে আমরা বলছিলাম আইটিপি তে হচ্ছে প্লেটলেটের যে GP2B3 এর রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডি প্লেটলেটকে ডিস্ট্রয় করে, ড্যামেজ করে, সো প্লেটলেট কাউন্টটা কমে যায়। তার মানে আইটিপি টা এখানে ট্রু। আর ডিআইসি তে তো আসলে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি হয়। ডিআইসি তে তো ডিএসসি তে তো অসংখ্য জিনিসগুলো, বিশেষ করে অনেক ফ্যাক্টর কমে যায়। এবং হচ্ছে ডিএসসি তে আপনার আরো অনেক বিষয় থাকবে, যেমন এখানে থ্রম্বোসিস হবে, সাথে ব্লিডিং থাকবে, এই বিষয়গুলো মানে এখানে যে সিনারিওটা দিছে সেটার সাথে হচ্ছে আইটিবি তে এখানে যাচ্ছে। সো আইটিবি তে ট্রু, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ফলস। কোমস টেস্ট ইজ পজিটিভ ইন, কোমস টেস্ট কোথায় কোথায় পজিটিভ হয়? কোমস টেস্ট নিয়ে আসলে সব সময় একটু ঝামেলা হয় আর কি। তো কোমস টেস্টটা হচ্ছে অবশ্যই খুবই ভালো করে পড়তে হবে। বিশেষ করে আপনারা যখন এই লেকচারটা যখন পড়েন আর কি, তখন ভালো করে যে বিষয়গুলোতে সবসময় দেখা যায় যে সমস্যা হয়, যে বিষয়গুলো বুঝতে সমস্যা হয়, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন এবং বারবার পড়বেন। তো কোম টেস্ট কিভাবে কি হয় না হয় সেটা তো এখানে আলোচনা আমরা করতে পারবো না। এখানে আমাদের যেটা কোমস টেস্ট কোথায় কোথায় পজিটিভ হয়, কোমস টেস্টের ক্ষেত্রে দেখেন, একটা হচ্ছে কোমস টেস্টে মেইনলি হচ্ছে আমরা অ্যান্টিবডি আইডেন্টিফাই করি আর কি। একটা অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয় যে আরবিসি এগেইনস্টে, মনে করেন এখানে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, এই অ্যান্টিবডিটাই আমরা হচ্ছে ডিটেক্ট করি। একটা ডিরেক্ট হোম টেস্টের মাধ্যমে করতে পারি, আর একটা ইনডিরেক্ট হোম টেস্টের মাধ্যমে করতে পারি। তো যাই হোক, এখানে আমাদের মানে আলোচনার যে বিষয়, হোম টেস্ট কোথায় কোথায় পজিটিভ হয় সেটা হচ্ছে আলোচনার বিষয়। এক্ষেত্রে দেখেন এখানে এই আমরা যদি ফিগারটা দেখি, হোম টেস্ট পজিটিভ হয়, একটা হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইসিস হচ্ছে, তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, ওটাই তো আমাদেরকে হোম টেস্টের মাধ্যমে ডিটেক্ট করতে হবে। হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্নের ক্ষেত্রে যে হেমোলাইসিসটা হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা কোন টেস্টের মাধ্যমে সেটা অ্যান্টিবডিটাকে আইডেন্টিফাই করতে পারি। ট্রান্সফিউশন রিঅ্যাকশন হচ্ছে, এর এগেইনস্টে মনে করেন কোনো কারণে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ওই অ্যান্টিবডিটা আমরা কোন টেস্টের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। পুলড অ্যাগ্লুট, এখানে দেখেন এটা হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ট্রান্সফিউশন রিঅ্যাকশন, দেন হচ্ছে মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, এই তিনটা তো সরাসরি ওখানে দেওয়া আছে। এবং কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ, এখানেও মানে অ্যাগ্লুটিনিন মানে হচ্ছে এখানে অ্যান্টিবডি কথাটা এখানে বলা হয়েছে আর কি। তো অ্যান্টিবডি ডিটেক্ট আমরা করি কিভাবে? এই কোম টেস্টের মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন এখানে যে অ্যান্টিবডিটা আছে এগুলো ডিটেক্ট করতেছি। তো কোম টেস্ট পজিটিভ কোথায় কোথায় হবে? এ বি, এই সি, এবং লাস্টেরটা যেটা আছে এগুলোতে ট্রু। এবং হেমোফিলিয়া, হেমোফিলিয়ার ক্ষেত্রে কোম টেস্ট মানে হেমোফিলিয়া ডায়াগনোসিসের ক্ষেত্রে তো কোম টেস্টের এখানে কোনো রুল নাই। হেমোফিলিয়া জানি আমরা হচ্ছে, হেমোফিলিয়া দুই ধরনের, মেইনলি দুই ধরনের, ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 এগুলো ডেফিসিয়েন্সি হয়, এগুলো তো আমরা কোম টেস্টের মাধ্যমে ডিটেক্ট করার কোনো সুযোগ নাই। এই দেখেন একই প্রশ্ন কিন্তু এখানে দুই মানে স্টুড ব্লাডে কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, কিছুক্ষণ আগেও আমরা একটা প্রশ্ন করলাম স্টুড ব্লাডে আসলে কি কি চেঞ্জ হয়। স্টুড ব্লাডে কি কি হয় না হয় এটা আমাদেরকে আহ, ভালো করে পড়ে ফেলতে হবে। অনেক জায়গায় হয়তো এই প্রশ্ন আমাদেরকে ফেস করা লাগতে পারে। স্টুড ব্লাড আমি বলছি বেশিরভাগ জিনিসগুলো বেড়ে যায়, কয়েকটা জিনিস কমে। একটা হচ্ছে ডেক্সট্রোজ কমে, তারপর হচ্ছে প্লেটলেট কমে যেতে পারে যদি আমরা 7 দিনের মতো স্টোর করি। তারপর হচ্ছে আপনার কিছু ফ্যাক্টর এখানে কমে যেতে পারে, এবং ক্যালসিয়াম কমে যেতে পারে। স্টুড ব্লাডে হচ্ছে ক্যালসিয়াম কমে যেতে পারে, আর বেশিরভাগ জিনিসগুলো বাড়বে। হাইপার ক্যালেমিয়া হবে, হাইপারনেট্রিমিয়া হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তো এক্ষেত্রে দেখেন হাইপোক্যালেমিয়া কি স্টুড ব্লাডে হবে না? হ্যাঁ, স্টুড ব্লাডে হচ্ছে পটাশিয়াম আরো বেড়ে যায়, হাইপার ক্যালেমিয়া হবে। হাইপার ক্যালসিমিয়া তো হয় না, স্টুড ব্লাডে হচ্ছে ক্যালসিয়ামটা কমে যায়। আর হাইপোনেট্রিমিয়াও হয় না, হাইপারনেট্রিমিয়া হয়, হাইপোক্যালসিমিয়া হয়।
স্টুড ব্লাডে কি হতে পারে? হাইপোক্যালসেমিয়া। আবার এই বিষয়টা আবার বলতেছি যে স্টুড ব্লাডে কি হবে, বেশিরভাগ জিনিসগুলো বেড়ে যাবে, কয়েকটা জিনিস কমে যায়। একটা হচ্ছে হাইপোক্যালসেমিয়া হচ্ছে, তারপরে ডেক্সট্রোজ কমে যেতে পারে, প্লেটলেট কমে যেতে পারে, কিছু ক্লটিং ফ্যাক্টর কমে যেতে পারে, এবং স্টুড ব্লাডে কি হবে? আয়রনটা ওভারলোড হবে। স্টুড ব্লাডে আয়রন ওভারলোড হবে, আয়রনটা বেড়ে যাবে। 28 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, এ 15 year child diagnosed case of beta thalassemia major. A 15-year child, the diagnosis হলো beta thalassemia major, admitted in pediatrics ward for blood transfusion. ব্লাড ট্রান্সমিশনের জন্য সে পেডিয়াট্রিক ওয়ার্ডে আসছে। হু ইজ কারেক্ট রিগার্ডিং দিস টাইপ অফ পেশেন্ট, অর্থাৎ বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কি হয় এই বিষয়টা এখানে জানতে চাচ্ছে। তো থ্যালাসেমিয়া মানে হচ্ছে এখানে হিমোগ্লোবিনের যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হিম আর একটা গ্লোবিন। তো গ্লোবিন চেইন সিনথেসিসে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি থ্যালাসেমিয়া। তো গ্লোবিন চেইন এখানে আলফা বিটা চেইন দুইটাই আছে, একটা হচ্ছে আলফা চেইনের সমস্যা হতে পারে, আবার বিটা চেইনেও সমস্যা হতে পারে। আলফা চেইনের সমস্যা হলে আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা চেইনের সমস্যা হয় তাহলে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আর বিটা থ্যালাসেমিয়ার ভিতরে আবার মেজর মাইনর এগুলো ভাগ করা আছে, অর্থাৎ বিটা বিটা চেইনের ভিতরে যদি দুটাতে যদি সমস্যা হয় বা কমপ্লিট যদি বিটা চেইনে মানে সিনথেসিস সমস্যা, মেজর আর মাইনরে দেখা যাচ্ছে মানে কম সমস্যা হয় আর কি। তো বিটা থ্যালাসেমিয়া মেজরে কি হবে? হিমোগ্লোবিন এ যেটা আছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এফ দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। হিমোগ্লোবিন এ যেটা আছে এটা মেইনলি হচ্ছে হিমোগ্লোবিন এফ দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। তাহলে হিমোগ্লোবিন এ একদমই দেখা যাবে যে অ্যাবসেন্ট থাকে। তবে এমন হতে পারে যে হিমোগ্লোবিন এ দেখা যাচ্ছে অল অ্যাবসেন্ট, এবং মেজর হিমোগ্লোবিনটা হচ্ছে হিমোগ্লোবিন এফ। তার মানে দেখেন এখানে প্রথমে যেটা বলছে হিমোগ্লোবিন এ অলমোস্ট অলওয়েজ অ্যাবসেন্ট, হিমোগ্লোবিন এটা একদম অ্যাবসেন্ট থাকতে পারে। মেজর হিমোগ্লোবিন ইজ হিমোগ্লোবিন এফ বললাম, হ্যাঁ, এবং সাথে এক্সট্রা মেডুলারি হেমোপোয়েসিস হতে পারে। যেহেতু এখানে হিমোগ্লোবিনটা ঠিকঠাক মতো তৈরি হইতে পারতেছে না, হেমোলাইসিস এখানে হবে, সেজন্য দেখা যাচ্ছে বোন মেরুর বাইরেও হেমাটোপোয়েসিস বা হেমোপোয়েসিস এখানে হইতে পারে। এক্সট্রা মেডুলারি মানে হচ্ছে বোন মেরুর বাইরেও হেমোপোয়েসিস হচ্ছে। যেহেতু হেমোলাইসিস হচ্ছে অনেক বেশি, এই হেমোলাইসিস কে কারেক্ট করার জন্য হেমাটোপোয়েসিস বা হেমোপোয়েসিস হবে, এটা বোন মেরুর বাইরেও হইতে পারে। এক্সট্রা বোন ফর্মেশন অকার্স ইন দ্য হেডে কি এক্সট্রা বোন ফর্মেশন হবে থ্যালাসেমিয়াতে? না, এটা পোস্ট পেরিকার্ডাইটিস হতে পারে। এটা হচ্ছে হেমাটোলজির যে বইয়ের রেফারেন্স এখানে দেওয়া আছে, একদম প্রায় 50% পেশেন্টের ক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া মেজরের প্রায় 50% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু পেরিকার্ডাইটিস হতে পারে। এই কথাটা আবার বলতেছি যে পেরিকার্ডাইটিস হতে পারে বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টের ক্ষেত্রে, প্রায় হাফ অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে পেরিকার্ডাইটিস হইতে পারে। A 30-year-old male came to you with abdominal discomfort নিয়ে আসলো। Abdominal examination reveals that spleen is enlarged. What are the possible causes? অর্থাৎ স্প্লিনোমেগালির কজ কি কি আছে এই বিষয়টা এখানে জানতে চাইছি। স্প্লিনোমেগালির কজ, অসংখ্য কজ স্প্লিনোমেগালির আছে। এটা হচ্ছে বেলি লাভের একটা টেবিল। স্প্লিনোমেগালির অনেক কজ আছে, ইনফেক্টিভ কজ আছে, কিছু ব্লাড ডিজিজ আছে, মেটাবলিক ডিজিজ আছে, সার্কুলেটরি কোলাজেন ডিজিজ আছে, কিছু নন প্যারাসাইটিক নিউপ্লাস্টিক, অনেক ডিজিজের কারণে স্প্লিনোমেগালি হতে পারে। তো এই চারটা আমাদেরকে পড়তে হবে। দেখেন ইনফেক্টিভের ভিতরে অনেক কারণ আছে, ব্যাকটেরিয়াল, স্পাইরোকিট, ভাইরাল, প্রোটোজোয়াল, প্যারাসাইটিক, অনেক কজ আছে। ব্লাডের ভিতরে অনেক কজ আছে। তো এই চারটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখেন এখানে যদি কি কি আছে, অ্যাকিউট এন্ড ক্রনিক হেমোলাইসিস। হেমোলাইসিস যদি হয়, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউনো হেমোলাইটিক অ্যানিমিয়া বা অ্যাকিউট বা ক্রনিক হেমোলাইসিসের কথা যেটা বলছে, এটাতে অবশ্যই কি হবে? স্প্লিনোমেগালি হবে। সেপসিসে স্প্লিনোমেগালি হবে না, বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন স্প্লিনোমেগালির সাথে এর সম্পর্ক নাই। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তো হবে না। লিশমেনিয়াসিস বা যদি কালাজ্বর যদি হয়, এখানে প্রোটোজোয়াল যে প্যারাসাইটিক ডিজিজ গুলো সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ, এবং সাথে ব্লাডের যে ডিজিজ গুলা এগুলা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং অন্যগুলা কয়েকটা জিনিস এখান থেকে দেখে নিতে পারেন আর কি। মেনলি এই প্রোটোজোয়াল প্যারাসাইটিক যে ডিজিজ গুলো আছে এবং ব্লাড ডিজিজ যেগুলো আছে এগুলো ভালো করে দেখতে হবে। তো অ্যাকিউট এন্ড ক্রনিক হেমোলাইসিস ট্রু, লিশমিয়াসিস এই দুইটাতে স্প্লিনোমেগালি হবে, এটা ট্রু, আর বাকিগুলো হচ্ছে ফলস।
Some coagulation factors are pushed translationally modified by vitamin K dependent enzyme. The factors are, অর্থাৎ এখানে যেটা চাইছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কি কি আছে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কি কি আছে, অর্থাৎ ভিটামিন কে এর মাধ্যমে কি কি ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়, সেটা আমরা জানি যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 2, 7, 9, 10। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 2, 7, 9, 10 এবং এই ক্লটিং ফ্যাক্টর গুলাই কিন্তু অ্যাক্টিভেশন হওয়ার জন্য ক্যালসিয়াম রিকোয়ার্ড হয়। এই ক্লটিং ফ্যাক্টর গুলো ক্যালসিয়াম লাগে কোন কোন ক্লটিং ফ্যাক্টর জন্য 2, 7, 9, 10 এবং ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোনগুলো এইগুলাই 2, 7, 9, 10। এটা ভালো করে মনে রাখবেন, একদম মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে কি কি আছে দেখেন, 10 আছে, 7 আছে, 9 আছে, 2 এখানে নাই। তাহলে এই যে বি, তারপর সিই, এগুলো হচ্ছে ট্রু, বি ট্রু, সি ট্রু, আর ই হচ্ছে ট্রু, আর বাকি যে দুটা এই দুটা হচ্ছে ফলস। ফ্র্যাগমেন্টেড রেড সেল কোথায় পাওয়া যায়? আমরা হচ্ছে প্রথম দিকে একটা প্রশ্ন করছিলাম যে টার্গেট সেল কোথায় পাওয়া যায়, এরকম এই প্রশ্নটাও ওই ধরনের। ফ্র্যাগমেন্টেড রেড সেল কোথায় পাওয়া যায়? ফ্র্যাগমেন্টেড রেড সেল মানে হচ্ছে এই যে দেখেন ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, ভাঙা ভাঙা হয়ে গেছে, অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে স্ফেরোসাইটস। স্ফেরোসাইটস কোথায় পাওয়া যায়? ওই প্রথমে যে আমরা যে বক্সটা দেখেছিলাম ওটার ভিতরেই কিন্তু সবকিছু এখানে দেওয়া আছে, বক্সের ওই বিষয়গুলো পড়তে হবে। তো ফ্র্যাগমেন্টেড রেড সেল বা স্ফেরোসাইটস কোথায় কোথায় পাই আমরা দেখেন, ডিআইসি তে পাই, তারপরে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে পাই, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এইসব জায়গায় আমরা পাই। তো এটা হচ্ছে আমাদেরকে এই বিষয়টা মানে একদম পুরোটাই মুখস্থ করতে হবে আর কি, এবং এটা মনে রাখতে হলে, পরীক্ষা আনসার করতে হলে রিভিশনের কোনো বিকল্প নাই। ফ্র্যাগমেন্টেড রেড সেলস কোথায় পাওয়া যাবে? ডিএসসি তে পাওয়া যাবে, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম এবং টিটিপি, এই তিনটা জায়গায় পাওয়া যাবে। আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া, এগুলোতে ফ্র্যাগমেন্টেড রেড সেল পাওয়া যায় না। হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন এফ নিয়ে প্রশ্নটা আসছে। হিমোগ্লোবিন এফ মেইনলি থাকে হচ্ছে ফিটাসে, এবং আমাদের অ্যাডাল্টে হচ্ছে হিমোগ্লোবিন এফ একদম জন্মের পরপরই হিমোগ্লোবিন এফ একদম অ্যাবসেন্ট, প্রায় অ্যাবসেন্ট হয়ে যায় আর কি, হিমোগ্লোবিন এফ থাকে না বললেই চলে। দেখেন হিমোগ্লোবিন এফটা হচ্ছে বাইন্ডস লেস অ্যাভয়েডলি উইথ 2,3-DPG। 2,3-DPG যেটা, এটার সাথে হিমোগ্লোবিন এফটা হচ্ছে লেস অ্যাভয়েডলি বাইন্ড থাকে, এটা হচ্ছে ট্রু। কারণ 2,3-DPGর সাথে যদি সে খুব স্ট্রংলি যদি বাইন্ড করতো আর কি, তাহলে হচ্ছে সে মানে হিমোগ্লোবিন এফটা 2,3-DPGর সাথে যদি স্ট্রংলি বাইন্ড করে, তাহলে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যেটা আছে সেটা কিন্তু 2,3-DPG বেড়ে গেলে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রাইটে শিফট হয়। আপনারা রেসপিরেটরি সিস্টেম পড়া হয়েছে কিনা জানি না, অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কিন্তু এটার সাথে রিলেটেড আর কি। 2,3-DPG এর সাথে বাইন্ড হলে কার্ভ রাইটে শিফট হওয়ার কথা, আর কার্ভ যদি রাইটে শিফট হয় তাহলে সেক্ষেত্রে অক্সিজেন টিস্যুতে যাবে। কিন্তু হিমোগ্লোবিনের এফ এর সাথে কিন্তু অক্সিজেন স্ট্রংলি বাইন্ড করে থাকে, অর্থাৎ অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন এফ এর কানেকশন খুব স্ট্রং, ফলে টিস্যু কিন্তু অক্সিজেন ঠিক মতো পায় না। হিমোগ্লোবিন এফ এর সাথে অক্সিজেনের কানেকশনটা খুব স্ট্রং, ফলে টিস্যু কিন্তু অক্সিজেন ঠিক মতো পায় না। ফলে হিমোগ্লোবিন এফ যখন এই যে 2,3-DPG এর সাথে লেস অ্যাভয়েডলি বাইন্ড করে, তখন অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যেটা সেটা লেফটে যায়। লেফটে গেলে হচ্ছে আমরা যেটা জানি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের কানেকশনটা বেড়ে যায়, এবং টিস্যু অক্সিজেন কম পায়, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের কানেকশনটা বেড়ে যায়। মানে হিমোগ্লোবিন এফটা এখানে লেস অ্যাভার্ডলি বাইন্ড থাকবে 2,3-DPG এর সাথে, এবং তার হচ্ছে অক্সিজেনের সাথে স্ট্রং কানেকশন। এরপরে দেখেন ডিজেপিয়ার, সি নাম্বারে যেটা বলা আছে, ডিজেপিয়ার আফটার 1 ইয়ার অফ এজ। না, ডিজেপিয়ার করে একদম জন্মের পরপরই হিমোগ্লোবিন এফটা ডিজেপিয়ার করে, তাহলে এটা ফলস। কন্টেইনস আলফা এন্ড গামা চেইন, আমরা জানি হিমোগ্লোবিন এফ এর আলফা 2 এবং গামা 2 হচ্ছে মাধ্যমে সে গঠিত হয়, দুইটা আলফা 2 এবং গামা 2, তার মানে আলফা চেইন এবং গামা চেইন হিমোগ্লোবিন এফ এ আছে। আর হিমোগ্লোবিন এ তে কি থাকে? হিমোগ্লোবিন এ তে থাকে হচ্ছে আলফা 2 এবং বিটা 2, হিমোগ্লোবিন এফ এ হচ্ছে আলফা 2 এবং গামা 2। অ্যাডাল্টে অ্যাবসেন্ট থাকে, আমরা তো বললাম হিমোগ্লোবিন এফটা হচ্ছে অ্যাডাল্টে অ্যাবসেন্ট থাকে। হেমোস্ট্যাটিক ডিসঅর্ডার ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিসে কি কি হবে?
অস্টিয়াটিস জন্ডিস যদি হয় ব্লাডে কি হবে? অস্টিয়াটিস জন্ডিস হলে কি ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বাড়বে? না, অস্টিয়াটিস জন্ডিসের সাথে ফিব্রিন ডিগ্রেডেশনের প্রোডাক্টের সম্পর্ক কি? অস্টিয়াটিস জন্ডিস হলে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তো ইনক্রিজ হওয়ার কোনো সম্পর্ক নাই, কারণ ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট কোথায় বাড়বে? এটা যেখানে হচ্ছে থ্রম্বাস ফর্মেশন বেশি হবে, ব্লাড কোয়াগুলেশন যখন বেশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু ফিব্রিনটা পরবর্তীতে ফিব্রিনোলাইসিসের মাধ্যমে ডিগ্রেডেশন হবে, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট সেই ক্ষেত্রে বেশি হবে। ডিএসসির ক্ষেত্রে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টটা বেশি থাকে। অবস্ট্রাকটিভ জন্ডিসে এটা ফলস। ডিক্রিজড প্লেটলেট কাউন্ট, অবস্ট্রাকটিভ জন্ডিসে প্লেটলেট কাউন্ট তো ডিক্রিজ হওয়ার কোনো কারণ নাই। কজ ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি। অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা হয় সেটা হচ্ছে যে বাইলটা হচ্ছে মানে অবস্ট্রাকশনের কারণে, কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশনের কারণে বাইলটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে আসতে পারতেছে না। ফলে বাইল যখন আসতেছে না তখন হচ্ছে ফ্যাট সলুবল যে ভিটামিন গুলো আছে, ফ্যাট সলুবল ভিটামিন গুলো কিন্তু অ্যাবজর্পশন হতে পারতেছে না আর কি। তো ফ্যাট সলুবল ভিটামিন অ্যাবজর্পশন যদি না হয়, ফ্যাট সলুবল ভিটামিনের ভিতরে হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন কে যদি অ্যাবজর্পশন ঠিক মতো হতে না পারে, তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর আছে, ভিটামিন 2, 7, 9, 10, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে, ভিটামিন 2, 7, 9, 10, এগুলো কিন্তু তখন ঠিক মতো কাজ করতে পারবে না, অ্যাক্টিভেট হতে পারবে না, অর্থাৎ এগুলো ডিফিসিয়েন্সি হবে। তাহলে এখানে ফ্যাক্টর 7, 2, 7, 9, 10 মানে ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি হবে এবং ভিটামিন কে ডিফিসিয়েন্সি হবে। লো পটাশিয়ামের সাথে এর কোনো সম্পর্ক না, এটা কনফিউজ করার জন্য দিচ্ছে। ভিটামিন কে ডিফিসিয়েন্সি এবং ফ্যাক্টর 7 ডিফিসিয়েন্সি হবে, এই দুইটা ট্রু আর বাকিগুলো হচ্ছে ফলস। হেপারিন অ্যাক্টস বাই বাইন্ডিং উইথ। হেপারিন কিভাবে কাজ করে? এই যে দেখেন এই চার্টটা, এটা হচ্ছে ডেভিডসনের একটা চার্ট। এখানে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ কিভাবে কাজ করে, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা কিভাবে কাজ করে, ইনজেক্টেবল অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা কিভাবে কাজ করে, এখানে সবকিছু দেওয়া আছে। দেখেন হেপারিনের ক্ষেত্রে যদি আসি, হেপারিন কিভাবে কাজ করে? হেপারিন হচ্ছে ইনহিবিট করে থ্রম্বিন এবং 10A। হেপারিন ইনহিবিট করে হচ্ছে থ্রম্বিন এবং 10A। 10A কে মেইনলি ইনহিবিট করে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। কিন্তু এরা কার সাথে বাইন্ডিং করে কাজ করে? এরা বাইন্ডিং করে অ্যান্টিথ্রম্বিনের সাথে বাইন্ড করে তারপরে হচ্ছে ইনহিবিশন করে হচ্ছে থ্রম্বিন এবং 10A কে। তাহলে হেপারিন কার সাথে বাইন্ড করে? অ্যান্টিথ্রম্বিনের সাথে বাইন্ড করবে। অ্যান্টিথ্রম্বিনের সাথে বাইন্ড করে সে পরবর্তীতে ইনহিবিশন করবে হচ্ছে থ্রম্বিন এবং ফ্যাক্টর 10A। তাহলে হেপারিন অ্যাক্টস বাই বাইন্ডিং, কার সাথে বাইন্ড করবে? হেপারিন হচ্ছে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করতেছে, কিন্তু বাইন্ড করতেছে কার কাছে? অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করতেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সব ফলস। হেপারিন কার সাথে বাইন্ড করতেছে? অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করতেছে। A 25 years old woman is suffering from iron deficiency anemia. Oral iron therapy become non-responsive after 4 weeks. Which statements are true regarding this? আয়রন এখানে একটা সিনারিও দিছে ঠিকই, এখানে মেইনলি স্টেম গুলো দেখলে বুঝতে পারবেন আয়রন অ্যাবজর্পশনের ক্ষেত্রে, মানে আয়রন অ্যাবজর্পশন কিভাবে হয়, কে হেল্প করে আয়রন অ্যাবজর্পশনকে মানে আয়রন অ্যাবজর্পশনের বিষয়টাই হচ্ছে এখানে বলা হয়েছে আর কি। আয়রন অ্যাবজর্পশনটা অবশ্যই মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আয়রন অ্যাবজর্পশনটা একদম খুব ভালো করে পড়ে ফেলতে হবে। আয়রন অ্যাবজর্পশন যদি আপনি খুব ভালো করে বুঝেন তাহলে এই প্রশ্ন আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। আয়রন অ্যাবজর্ব ফ্রম লার্জ গাট, এ নাম্বার যেটা বলেছে, আয়রন কোথা থেকে অ্যাবজর্পশন হয়? আমরা জানি আয়রন অ্যাবজর্পশন হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে, মেইনলি হচ্ছে ডিওডেনাম থেকে আয়রন অ্যাবজর্পশনটা হয়। তো আয়রন অ্যাবজর্পশন ফ্রম লার্জ গাট এটা অবশ্যই ফলস। আয়রন এন্ড ক্যালসিয়াম ইনটেক ইনহ্যান্স আয়রন অ্যাবজর্পশন। আয়রন অ্যাবজর্পশন কে ইনহ্যান্স করে বা আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। তার ভিতরে কিন্তু আয়রন এবং ক্যালসিয়াম যদি আমরা একসাথে খাই তাহলে আয়রন অ্যাবজর্পশন হবে এরকম কিন্তু কোনো কথা নাই। আয়রন এবং ক্যালসিয়াম একসাথে ইনটেক করলে আয়রন অ্যাবজর্পশন ইনহ্যান্স হবে, এটা ফলস। এরকম কোনো কথা কিন্তু আমরা পাইনি। ডিজিজ অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এখন স্মল ইন্টেস্টাইন থেকেই আয়রন অ্যাবজর্পশনটা হচ্ছে মেইনলি। তো আয়রন অ্যাবজর্পশনে স্মল ইন্টেস্টাইনে যদি ডিজিজ হয় তাহলে অবশ্যই হচ্ছে আয়রন অ্যাবজর্পশনে হ্যাম্পার হবে। তারপর আয়রন অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো ফ্যাক্টর আছে আমরা জানি, এর ভিতরে ভিটামিন সি আছে, HCl আছে, আরো অসংখ্য ফ্যাক্টর আছে। তাহলে ভিটামিন সি হচ্ছে অবশ্যই কি করে? আয়রন অ্যাবজর্পশন কে ইমপ্রুভ করবে। ভিটামিন সি অবশ্যই কি করবে? ভিটামিন সি এর অনেকগুলা কাজ আছে, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে।
এখন আয়রন যদি ঠিক মতো অ্যাবজর্পশন না হয়, আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের হিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো হিম যদি ঠিকঠাক মতো তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে তো হিমোগ্লোবিন ঠিক মতো ফর্মেশন না হলে তখন সেক্ষেত্রে অবশ্যই হেমোরেস হবে, কন্টিনিউইং হেমোরেস হতে পারে। আমাদের এমসিকিউ যে 35টা প্রশ্ন ছিল আমরা সবগুলা পড়ে ফেলেছি। এখন লাস্টের হচ্ছে 15টা এসবি আছে। এই মুহূর্তে আপনারা চাইলে 2 মিনিটের জন্য একটু ব্রেক নিতে পারেন, এরপরে এসে এসবি এটা শুরু করতে পারেন। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, চলুন আমরা এসবি এটা সলভ করে ফেলি। এসবি এর একদম প্রথমে যে প্রশ্ন আসছে, এ পেশেন্ট কামস টু ইউ উইথ কমপ্লেইন অফ উইকনেস, ইরিটেবল, রেস্টলেসনেস এন্ড ফিভার। একটা পেশেন্ট আসছে হচ্ছে উইকনেস নিয়ে আসছে, ইরিটেবল, পেশেন্ট ইরিটেবল, রেস্টলেস এবং হচ্ছে তার ফিভার আছে। দ্য পেশেন্ট হচ্ছে কমপ্লেইন্স অফ পারাক্টাল ব্লিডিং। পারাক্টাল ব্লিডিং, so on examination patient is severely pallor. Patient হচ্ছে severely pallor and no organomegaly and no enlargement of the lymph nodes. Bone marrow shows hypocellularity. What is the most likely diagnosis? এখানে অনেক কথাই বলছে, এখানে আমাদেরকে যেটা মানে যেটা বুঝতে হবে, দেখেন এখানে বোন মেরু শোস হাইপোসেলুলারিটি। বোন মেরুতে হচ্ছে সেলুলারিটি কমে গেছে এবং এখানে কোনো অর্গানোমেগালি নাই এবং হচ্ছে কোনো লিম্ফ নোড ইনলার্জমেন্ট নাই। এবং এখানে হচ্ছে সিভিয়ারলি প্যালোর এনিমিয়ার কথা বলা হয়েছে, সিভিয়ারলি প্যালোর সাথে উইকনেস, ইরিটেবল, রেস্টলেসনেস এগুলোর কথা বলা হয়েছে এবং ব্লিডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন মানে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে কি হাইপোসেলুলারিটি হবে? হবে না। মেগালোব্লাস্টিক এনিমিয়াতে কি হাইপোসেলুলারিটি হবে? পার্নিসিয়াস এনিমিয়া, হেমোলাইটিক এনিমিয়া, অন্যান্য যাই বলি না কেন, এখানে অ্যাপ্লাস্টিক এনিমিয়া যেটা আছে সেটাতে কি হবে? হাইপোসেলুলারিটি হবে। অর্থাৎ এখানে আরবিসি কমে যাবে, ডব্লিউবিসি কমে যাবে, দেন হচ্ছে আপনার প্লেটলেট কমে যাবে, সেজন্য হচ্ছে এখানে প্যালর হবে, ব্লিডিং হবে, তারপরে এখানে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের যে আনসার সেটা হবে অ্যাপ্লাস্টিক এনিমিয়া। অন্য যেগুলা এগুলা কিন্তু সহজেই এক্সক্লুড করা যায়। এরপরে যে প্রশ্নটা, এ 55 year old man had a pre-operative full blood count performed prior to elective right hemicolectomy. elective right hemicolectomy হবে, ফুল ব্লাড কাউন্ট করা হলো for a malignant growth in ascending colon। আচ্ছা, ফুল ব্লাড উইল হিমোগ্লোবিন 12.1, হিমোগ্লোবিন ঠিক আছে, হেমাটোক্রিট 35.8, এমসিবি হচ্ছে 90, হোয়াইট ব্লাড সেল কাউন্ট হচ্ছে বেড়ে গেছে। হোয়াইট ব্লাড সেল কাউন্টটা বেড়ে গেছে, প্লেটলেট কাউন্টটা অনেক বেড়ে গেছে। হোয়াইট ব্লাড সেল কাউন্ট বেড়ে গেছে, হচ্ছে প্লেটলেট কাউন্টটাও অনেক বেড়ে গেছে। দিস ফাইন্ডিংস আর মোস্ট ইন্ডিকেটিভ অফ। এখন দেখেন ক্রনিক লিভার ডিজিজ যদি আমরা আসি, ক্রনিক লিভার ডিজিজে কি প্লেটলেট কাউন্ট এত বাড়বে বা প্লেটলেট কাউন্ট বাড়বে বা ক্রনিক লিভার ডিজিজে হোয়াইট ব্লাড সেল কাউন্ট এত বাড়বে? হেরিডিটারি স্পেরোসাইটোসিস বলি, পোস্ট অপারেটিভ হেমোরেজ বা বর্ন উইলিয়ান ডিজিজ, এগুলোতে কিন্তু কোনোটাতেই কিন্তু প্লেটলেট কাউন্ট এত বেশি বাড়বে না। তো এখানে আমাদের মেইন এইটাকে ফোকাস করতে হবে। তো শুধুমাত্র যেটা আছে যেটা আছে মায়োলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ মায়োলো প্রলিফারেশন হবে। বোন মেরোতে যদি কোনো প্রলিফারেটিভ ডিসঅর্ডার হয় তখন কিন্তু দেখেন এই যে এখানে যে সিনারিওটা দিছে, ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে, প্লেটলেট কাউন্ট বেড়ে যাবে। তো এখানে এটাও মানে আমরা সহজেই যদি একটু চিন্তা করি বাকি চারটাকে এক্সক্লুড করা যায়। রিভারক্সাবেন ইজ অ্যান ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। রিভারক্সাবেন এটা রিসেন্টলি খুবই ব্যবহৃত হচ্ছে কোভিড-19 এর কারণে। যেহেতু কোভিড-19 এর একটা বড় সমস্যা হচ্ছে, এখান থেকে আপনার কি হতে পারে কোয়াগুলেটিভ যে সমস্যা বা কোয়াগুলেশন হওয়ার প্রবলেমটা বেশি নেয়, সেক্ষেত্রে কিন্তু রিভারক্সাবেনের ব্যবহারটা কিন্তু অনেক হচ্ছে। তো রিভারক্সাবেন কিভাবে কাজ করে, রিভারক্সাবেন কিভাবে কাজ করে এটা যে এই স্লাইডটা যেটা বা এই বক্সটা এটা আমি আগেও দেখেছিলাম। এখানে ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট কোনটা কিভাবে কাজ করে দেখেন, পটাশিয়াম কিভাবে কাজ করে, কি বলে ওয়ারফেরিন কিভাবে কাজ করে, ভিটামিন কে কে ইনহিবিট করে,
হেপারিন কিভাবে কাজ করে আমরা বলছি, হেপারিন থ্রোম্বিনকে ইনহিবিট করে বা ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। তারপরে আপনার এই রিভার রক্সাবেন কিভাবে কাজ করে দেখেন। রিভার রক্সাবেন হচ্ছে ডিরেক্ট ফ্যাক্টর 10 বা ফ্যাক্টর 10 এর যেটা আছে এটাকে ইনহিবিট করে। রিভার রক্সাবেনের সাথে যে এপিক্সাবেন বা এন্ডোক্সাবেন যেগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু ফ্যাক্টর 10 এর এগেইনস্টে কাজ করে। তাহলে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, না জানা থাকলে এটা আনসার করা কিন্তু পসিবল না আর কি। তো রিভারক্সাবেন ইজ অ্যান ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, আমরা সবাই জানি কিভাবে কাজ করে, এটা ডিরেক্ট ইনহিবিশন, ইনহিবিটর হচ্ছে ফ্যাক্টর 10, ফ্যাক্টর 10 এর 10 কে সে ডিরেক্টলি ইনহিবিট করে। A 28-year-old patient admitted for elective thyroidectomy. Elective thyroidectomy এর জন্য অ্যাডমিটেড হলো, is known to have von Willebrand disease এবং সাথে তার von Willebrand disease আছে. Which of the following condition is an unlikely complication in this patient? কোনটা আনলাইকলি, কোন কমপ্লিকেশনটা আনলাইকলি? বন উইলিয়াম ডিজিজের ক্ষেত্রে আমরা আগে বলছিলাম এখানে প্লেটলেট এগ্রিগেশনের সমস্যা হয়। বন উইলিয়াম ডিজিজ হচ্ছে প্লেটলেট কাউন্ট নরমাল, কিন্তু প্লেটলেট এগ্রিগেশনে এখানে সমস্যা হয়। তো প্লেটলেট এগ্রিগেশনে যখন সমস্যা হয় প্লেটলেট ফাংশনের সমস্যা হবে, এবং এখানে হচ্ছে মেইনলি মিউকাস মেমব্রেন থেকে ব্লিডিং গুলো হবে, ব্লিডিং হবে, এবং মেইনলি ব্লিডিংটা হবে মিউকাস মেমব্রেন ব্লিডিং হবে। এখানে ইজি ব্রুশিং হতে পারে, এপিস্টেক্সিস হতে পারে, দেন হচ্ছে মেনোরেজিয়া বা এক্সেসিভ ব্লিডিং ফ্রম উন্ডস এগুলো হতে পারে। কিন্তু এখানে হ্যামারথ্রোসিসটা হবে না। হ্যামারথ্রোসিস মানে জয়েন্ট ব্লিডিং যেটা, এটা কিন্তু এখানে হবে না। একদম ডিপ ব্লিডিং যেটা, সেটা এখানে বন উইলিয়াম ডিজিজের ক্ষেত্রে আনলাইকলি। হ্যামারথ্রোসিস বা হ্যামাটোমা ফর্মেশন এগুলা হচ্ছে বন উইলিয়াম ডিজিজের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুব বেশি না। এখানে অন্য যেগুলো আছে সেগুলা হতে পারে, কিন্তু ডি যেটা আছে হ্যামারথ্রোসিস, হ্যামারথ্রোসিস মানে হচ্ছে জয়েন্ট ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা কিন্তু এখানে খুবই কম। A patient is admitted into hospital for hemoglobin 6. For this purpose, this patient was treated with 3-unit fresh human blood. After this procedure, patient complains of perioral numbness, paresthesia, spasm in hand. What is the next possible treatment of this patient? এখন দেখেন এখানে পেশেন্টকে হচ্ছে সে হিমোগ্লোবিন অনেক কম, তাকে 3 ইউনিট ফ্রেশ হিউম্যান ব্লাড দেওয়া হয়েছে। তো আমরা দেখবেন যে আমরা যখন 3 ইউনিট ব্লাড দেই তখন কিন্তু আমরা 3 ইউনিট ব্লাড দেওয়ার পর হচ্ছে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই। এর কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে যখন আমরা ব্লাডকে স্টোর করি অথবা যখন ব্লাড ট্রান্সফিউশন আমরা করি বা মেসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন হয় অথবা ব্লাড ট্রান্সফিউশন আমরা 3 ইউনিট যখন করি তখন কিন্তু ক্যালসিয়ামটা কমে যায়, ক্যালসিয়াম লেভেল কমে যায়। ক্যালসিয়াম লেভেল কমে গেলে দেখেন সেরাম ক্যালসিয়াম লেভেল যদি কমে যায়, এখানে যে ইয়ের কথা বলছে, যে ফিচার্স এর কথা বলছে, যে ক্লিনিক্যাল ফিচার্স পেশেন্টের পেরিওরাল নামনেস হচ্ছে, প্যারাস্থেসিয়া, স্পাজম মানে টিটেনি হচ্ছে, ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে পেশেন্টের হচ্ছে টিটেনি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রিটমেন্ট অপশন কি? অবশ্যই আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে আমরা কি দিব? ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। 3 ইউনিট বা ব্লাড ট্রান্সফিউশন করার কারণে এখানে ক্যালসিয়াম কমে গেছে, সেজন্য আমাদেরকে কি করতে হবে? ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। A 26-year-old man has undergone aortic valve replacement on cardiopulmonary bypass and is now actively bleeding. Aortic valve replacement হয়েছে কিন্তু এখন ব্লিডিং হচ্ছে। He has a full blood count that shows white blood cell count হচ্ছে এত হোয়াইট ব্লাড সেল কাউন্ট কমে গেছে অনেকটাই। হিমোগ্লোবিন হচ্ছে, হিমোগ্লোবিন কমে গেছে 7.6, হেমাটোক্রিট কমে গেছে, এমসিবি 98, প্লেটলেট কাউন্ট এত। আচ্ছা, হিজ প্রথমিন টাইম ইজ 30 seconds and his partial circulation time হচ্ছে 60 seconds. Which of the following blood product is the most appropriate treatment in this situation? আসলে এটা অনেক বড় সিনারিও। এখানে প্রথম যে জিনিসগুলো দিছে এইগুলার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে লাস্টের যে দুইটা কথা এখানে আছে। প্রথম মিন টাইম 30 seconds, প্রথম মিন টাইম তার বেড়ে গেছে। তাই হচ্ছে পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম কিন্তু তার বেড়ে গেছে। এখন প্রথম মিন টাইম কখন বাড়ে? আমরা বলছি যে যদি এক্সট্রিনসিক পাথওয়েতে সমস্যা হয় তখন প্রথম মিন টাইম বাড়বে, এবং এপিটিটি কখন বাড়ে? যখন ইন্ট্রিনসিক পাথওয়েতে সমস্যা হবে তখন এপিটিটি বাড়বে। তাহলে প্রথম মিন টাইম এবং এপিটিটি কিসের জন্য বাড়তেছে? ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, সেজন্যই তো বাড়তেছে। ক্লটিং ফ্যাক্টরের সমস্যা, ব্লাড কোয়াগুলেশনে সমস্যা, সেজন্যই হচ্ছে তার এই এপিটিটি এবং প্রথম মিন টাইম বাড়তেছে। তো ক্লটিং ফ্যাক্টরের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি দিব? কোন এখানে কোন প্রোডাক্টের, ব্লাড প্রোডাক্টের ভিতরে কোনটা দিব? আমরা জানি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, যেটা
এই প্লাজমা হচ্ছে রিচড ইন ক্লটিং ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি দিতে হবে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে। হোল ব্লাড দিয়ে কোনো লাভ নাই, রেড ব্লাড সেল বা গ্রানুলোসাইট ক্রায়োপ্রেসিপিটেট এগুলো দিয়ে কোনো লাভ নাই, আমাদেরকে কি দিতে হবে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে। কারণ এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হচ্ছে রিচ ইন ক্লটিং ফ্যাক্টর এবং ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি এখানে মেইন। A 5-year-old white female has multiple bruises on her lower extremities. Lower extremity তে multiple bruise and oral mucosal bleeding হচ্ছে 3 days duration. 2 weeks before this sign she had a mild respiratory tract infection. দেখেন এর 2 সপ্তাহ আগে কিন্তু তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল। ফিজিক্যাল এক্সামিনেশন রিভিলস মাল্টিপল একাইমোসিস এন্ড পেটিকিয়া, নো লিম্ফোডেনোপ্যাথি অর হেপাটোসাইনোমা। লিম্ফোডেনোপ্যাথি হেপাটোসাইনোমা এর কিছু নাই। দ্য নেক্সট ডায়াগনস্টিক স্টেপ কি হবে? এখানে তার হচ্ছে 2 সপ্তাহ আগে একটা ইনফেকশন ছিল, এখন হচ্ছে তার ব্লিডিং হচ্ছে, লোয়ার এক্সট্রিমিটিতে ব্রুইশ আছে, ওরাল মিউকোসাল ব্লিডিং হচ্ছে, সাথে সাথে মাল্টিপল একাইমোসিস পেটিকিয়া এগুলো আছে। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এখানে আগে দেখতে হবে তার হচ্ছে ব্লাড কাউন্ট, প্লেটলেট কাউন্ট কিরকম, তারপরে তার হিমোগ্লোবিনের অবস্থা কি, তারপরে তার হচ্ছে ডব্লিউবিসি এর অবস্থা কি। যেহেতু তার হচ্ছে 2 সপ্তাহ আগে একটা ছিল, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, তাহলে আমাদের এখানে মানে নেক্সট ডায়াগনস্টিক স্টেপ কি হবে, অবশ্যই কমপ্লিট ব্লাড কাউন্টটা করতে হবে। এরপরে এখানে অন্য যেগুলো আছে এগুলা অনেক পরের স্টেপ। এর নেক্সট স্টেপ যদি আমরা এই সিনারিওর নেক্সট স্টেপে যদি আমরা আসি, প্রথম যদি কোনো টেস্ট করি সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্লেটলেট অ্যাক্টিভেটর ইজ প্লেটলেট অ্যাক্টিভেটর এবং প্লেটলেট এগ্রিগেশন, এই বিষয়ে আমরা কথা বলছি। প্লেটলেট অ্যাক্টিভেটর অনেক কিছু আছে, আমরা বলছি কোলাজেন প্লেটলেট অ্যাক্টিভেটর, থ্রম্বিন প্লেটলেট অ্যাক্টিভেটর, এখানে এপিনেফ্রিন, এডিপি এগুলো সবই প্লেটলেট অ্যাক্টিভেটর। নাইট্রিক অক্সাইড প্লেটলেট এগ্রিগেশনে আরো ইনহিবিট করে। তো এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট প্লেটলেট অ্যাক্টিভেটর হচ্ছে কোলাজেন, অর্থাৎ একটা এন্ডোথেলিয়াম যদি ড্যামেজ হয়, কোনো ইনজুরি হয়, ভাস্কুলার এন্ডোথেলিয়াম ইনজুরি হয়, তখন হচ্ছে কোলাজেন সাব এন্ডোথেলিয়ামের নিচে যে কোলাজেনটা থাকে, কোলাজেনটা যখন এক্সপোজ হবে, এটাই কিন্তু হচ্ছে মানে স্ট্রং প্লেটলেট অ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্লেটলেট অ্যাক্টিভেটরটা হচ্ছে কোলাজেন। A 40-year-old woman has been on IV heparin for 5 days. IV heparin নিচ্ছে 5 দিন ধরে, পরে রাইট ফিউমারাল ভেইন থ্রম্বোসিস। রাইট ফিউমারাল ভেইন থ্রম্বোসিসের কারণে সে আইভি হেপারিন নিচ্ছে 5 দিন ধরে। অন ডে 6 আর প্লেটলেট ড্রপ ফ্রম প্লেটলেট অনেক কমে গেল। The patient is diagnosed as heparin-induced thrombocytopenia. What is the most common complication? পেশেন্ট হচ্ছে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে পেশেন্টের। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন? দেখেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা পেশেন্টের থ্রম্বোসিসের কারণে হচ্ছে তাকে আমরা হেপারিন দিচ্ছি। তার হচ্ছে রাইট ফিউমারাল ভেইনে থ্রম্বোসিসের কারণে তার হচ্ছে আমরা হেপারিন দিচ্ছি। আমরা এই হেপারিন, দেখেন এই যে প্লেটলেট ফ্যাক্টর যে আছে 4, এর সাথে যখন অ্যাটাচড হচ্ছে তখন এর এগেইনস্টে হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। হেপারিন যখন এই প্লেটলেট ফ্যাক্টর 4 এর সাথে অ্যাটাচড হচ্ছে তখন এদের এগেইনস্ট একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই অ্যান্টিবডিটা কি করছে, এই প্লেটলেটকে স্টিমুলেট করে প্লেটলেট রিলিজটা বাড়ায় দিচ্ছে আর কি। প্লেটলেট রিলিজ রিঅ্যাকশন বা প্লেটলেট রিলিজটা হচ্ছে বাড়ায় দিচ্ছে। ফলে প্লেটলেট যা কি করতেছে, আরো থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। প্লেটলেট যে আরো কি করতেছে, থ্রম্বাস ফর্মেশন করতেছে। ফলে এখানে কি হবে, আরো মানে প্লেটলেট যেহেতু এখানে থ্রম্বাস ফর্মেশনে ব্যয় হয়ে যাচ্ছে, আরো এখানে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে আর কি। তো এখানে আমরা দিলাম হচ্ছে হেপারিন, দিলাম হচ্ছে থ্রম্বাস ফর্মেশনকে প্রিভেন্ট করার জন্য। এখানে এটা আরো উল্টা যায় কি করতেছে, আরো থ্রম্বাস ফর্মেশন করতেছে। তাহলে এটা একটা এখানে গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন যে হেপারিন তার কাজ করার কথা হচ্ছে থ্রম্বাস ফর্মেশনের এগেইনস্টে, সে আরো প্যারাডক্সিক্যালি হচ্ছে সে কি করতেছে, আরো থ্রম্বাস ফর্মেশনে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের মোস্ট কমন কমপ্লিকেশন এখানে কি হতে পারে, হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া যেহেতু তার হয়েছে হেপারিন ইনডিউস, তার মানে তার হচ্ছে আর মোস্ট কমন কমপ্লিকেশন যেটা হতে পারে ডিপ ভেইন থ্রম্বোসিস আরো হওয়ার সম্ভাবনা বেশি।
Prevention of the platelet aggregation in the basal wall is mediated mainly by platelet aggregation in the basal wall is mediated mainly by মেইনলি প্লেটলেট এগ্রিগেশনে কে কাজ করতেছে এখানে? এখানে প্লেটলেট এগ্রিগেশনে অনেকেই কাজ করে, দেখেন এখানে প্রোস্টাসাইক্লিন, দেন হচ্ছে না, প্লেটলেট এগ্রিগেশনে এখানে মেইনলি কে কাজ করতেছে দেখেন, নাইট্রিক অক্সাইড ভ্যাসোডাইলেটর, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, এগুলো ভ্যাসোডাইলেটর, লিউকোট্রিয়েন্স, ভ্যাসোকনস্ট্রিক্টর। এখানে CD39 যেটা আছে দেখেন, CD39টা হচ্ছে একটা অ্যাক্টোনিউক্লিওটাইডেস, এটা হচ্ছে একটা এনজাইম হিসেবে কাজ করতেছে। CD39 অথবা একটা এডিপিএস যাই বলি না কেন, এটা এনজাইম হিসেবে কাজ করতেছে, যেটা হচ্ছে মেইনলি কি করে, প্রিভেন্ট প্লেটলেট এগ্রিগেশন ইন দ্য ইনট্যাক্ট ভেসেল ওয়াল। একটা ভেসেল যদি ইনট্যাক্ট থাকে, ইনট্যাক্ট ভেসেল ওয়ালের ক্ষেত্রে যে প্লেটলেট এগ্রিগেশন হচ্ছে না, এর মানে মেইনলি কাজ করতেছে হচ্ছে এখানে CD39। CD39টা হচ্ছে এখানে মেইনলি কাজ করতেছে। অন্য যে জিনিসগুলো আছে, অন্য যে জিনিসগুলো এখানে আছে, লিউকোট্রিয়েন্স তো হচ্ছে আপনার ভ্যাসোকনস্ট্রিকশন করে আমরা বললাম, প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে ভ্যাসোডাইলেটর, নাইট্রিক অক্সাইডও ভ্যাসোডাইলেটর, প্রোস্টাগ্ল্যান্ডিন এটাও ভ্যাসোডাইলেটর। কিন্তু এই CD39 যেটা আছে, এটা মেইনলি প্লেটলেট এগ্রিগেশনকে এখানে প্রিভেন্ট করার জন্য মেইন রোল প্লে করতেছে ইনট্যাক্ট ভেসেলের ক্ষেত্রে। Plasma protein mainly responsible for maintain of colloidal osmotic pressure. এটা তো আশা করি সবাই পারার কথা আর কি, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে প্লাজমা কোলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে সবচেয়ে বেশি, বা 75 থেকে 80% কে মেনটেন করে অ্যালবুমিন। 80% অফ দা টোটাল কোলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে টোটাল অসমোটিক প্রেসারের জন্য রেসপন্সিবল হচ্ছে অ্যালবুমিন। গ্লোবুলিনটা হচ্ছে 20% এর জন্য, আর ফিব্রিনোজেন একটু আছে, প্রথম মিনের এখানে খুব বেশি রোল নাই। ট্রান্সফেরিন বা এনজিওটেনসিনোজেন এগুলোর খুব বেশি রোল এখানে নাই। তাহলে এখানে মেইনলি হচ্ছে কে, মেইনলি হচ্ছে অ্যালবুমিন। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্লাজমা প্রোটিন মেইনলি রেসপন্সিবল ফর মেইনটেইন অফ দ্য কোলয়েডাল অসমোটিক প্রেসার, এটা হচ্ছে অ্যালবুমিন। A 30 years old female presented fever for 3 months. 3 মাস থেকে তার ফিভার। On examination, if found generalized lymphadenopathy. Examination করে আমরা পেলাম generalized lymphadenopathy. Lymph node biopsy shows red Sternberg cell. Lymph node biopsy মাধ্যমে আমরা কি পেলাম, red Sternberg cell। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হজকিন লিম্ফোমা। red Sternberg cell কি পাওয়া, মানে সেল কোথায় থাকে, হজকিন লিম্ফোমাতে থাকে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ দিস ডিজিজ? এখন হজকিন লিম্ফোমার সবচেয়ে কমন কোনটা, এটা চাইছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে এটা আসলে আগে থেকে পড়া থাকতে হবে, জানতে হবে। হজকিন লিম্ফোমার দেখেন এখানে কয়েক ধরনের ক্লাসিফিকেশন আছে, ডেভিডসন আছে। একটা হচ্ছে নডিউলার লিম্ফোসাইটিক হতে পারে, আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল হজকিন লিম্ফোমা। এর ভিতরে সবচেয়ে কমন কোনটা, নডিউলার স্ক্লেরোজিং, যেটা নডিউলার স্ক্লেরোজিং 70%, আর বাকিগুলো দেখেন এটা মিস 20%, লিম্ফোসাইট রিচ 5%, তারপরে নডিউলার লিম্ফোসাইট প্রিডমিনেন্স 5%। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে নডিউলার স্ক্লেরোজিং টাইপ যেটা আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে 70%, এটা 20%, এগুলো 5%। A 60 years old male admitted in DMCs with severe COVID-19 infection. Dhaka Medical College আসলো severe COVID-19 infection. 7 days after admission, he developed bleeding from cannula site. Cannula থেকে ব্লিডিং হচ্ছে, and generalized bleeding from GIT. Generalized bleeding হচ্ছে GIT oropharynx. D-dimer অনেক বেড়ে গেল, highly raised. Which clotting factor deficiency more occur in this congestion problem? অর্থাৎ এখানে তাহলে তার DIC ডেভেলপ করছে, এবং আমরা জানি থ্রম্বাস ফর্মেশন হবে। অনেক বেশি থ্রম্বাস ফর্মেশন হওয়ার কারণে ক্লটিং ফ্যাক্টর গুলা কনজিউমড হয়ে যাবে, এবং সাথে সাথে এখানে কি হবে, ব্লিডিং হবে। তো ক্লটিং ফ্যাক্টর কনজিউমড অনেকগুলো হবে ডিএসসি ক্ষেত্রে, 1258, 10 এই ফ্যাক্টর গুলা 1, 2 মানে ফ্যাক্টর 1, 2, 5, 8 এবং 10। এভাবে আমরা যদি 1258, 10 দিয়ে মনে রাখতে পারি, এগুলা কনজাম্পশন হবে। এর ভিতরে সবচেয়ে মোর অকারক, সবচেয়ে বেশি হচ্ছে ফিব্রিনোজেন। সবচেয়ে বেশি ফ্যাক্টর ডেফিসিয়েন্সি কোনটা হবে, ফিব্রিনোজেন হবে। তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে অনেক ফ্যাক্টরি ডিফিসিয়েন্সি হচ্ছে, এর ভিতরে সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি যদি ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়, সেটা কোনটা, ফিব্রিনোজেন।
strong oxidizing agent such as dapsone can convert the ferrous iron in hemoglobin to its ferric state. অর্থাৎ ফেরাস আয়রন থেকে যদি ফেরিক স্টেটে হয়, ফেরাস থেকে একটা ইলেকট্রন চলে গেল মানে অক্সিডাইজড হয়ে হচ্ছে ফেরিক হইলো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে মিথ হেমোগ্লোবিন বলা হয়। ফেরাস থেকে আয়রনটা যখন ফেরিক স্টেটে যাচ্ছে আর কি, একটা অক্সিডাইজিং এজেন্ট, এখানে ড্যাপসনের কথা বলা আছে, তো ওই ফেরাস থেকে যে ফেরিক স্টেট হচ্ছে এটাকে বলা হচ্ছে মেথ হেমোগ্লোবিন বলা হয়। এখন এখানে দেখেন মায়োগ্লোবিন যেটা আছে হিমোগ্লোবিনের একটা ফর্ম, যখন এটা মাস হিমোগ্লোবিনের বলতে এটা হচ্ছে আয়রনের একটা ফর্ম হচ্ছে, যখন এটা মাসেলে থাকে তখন আমরা বলতেছি সাইটোক্রোম। সাইটোক্রোম আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তখন বলতেছি আর কি। হিমোগ্লোবিন যখন ইউরিনে আসবে তখন হিমোগ্লোবিন ইউরিয়া। আর মেথ হিমোগ্লোবিনটা হচ্ছে এখানে যে সিনিয়রটা দিচ্ছে, এটা আনসারটা হচ্ছে মেথ হিমোগ্লোবিন। মেথ হিমোগ্লোবিন অর্থাৎ আয়রনটা যখন ফেরাস থেকে ফেরিক স্টেটে যাচ্ছে অক্সিডাইজড হয়ে, তখন সেটাকে বলা হচ্ছে মেথ হিমোগ্লোবিন। আর হেমোসিডিনটা হচ্ছে আয়রনের একটা স্টোরেজ ফর্ম। একদম লাস্ট প্রশ্নে যদি আমরা চলে আসি, 30 years old male came to you with malaise. Weakness আছে for 1 year. On examination, he is moderately anemic. You suspect this patient had GIT blood loss due to hookworm infestation. তার ব্লাড লস হচ্ছে GIT, আমরা সাসপেক্ট করলাম যে hookworm infestation হচ্ছে। This type of anemia is mainly due to এখন এই পেশেন্টের ক্ষেত্রে কোন ধরনের এনিমিয়া হবে? তার যেহেতু ক্রনিক ব্লাড লস হচ্ছে hookworm infestationের কারণে, এনিমিয়া হবে কোন ধরনের? ক্রনিক ব্লাড লস যখন হবে তখন হচ্ছে আপনার এই ব্লাড লসটাকে কারেক্ট করার জন্য আসলে যে পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হওয়া দরকার, সে পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হতে গেলে আমাদের হিম তৈরি হওয়ার জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আয়রন দরকার। কিন্তু আয়রন অ্যাবজর্পশনটা হচ্ছে এত মানে দ্রুত হইতে পারবে না। when chronic blood loss occurs, a person frequently cannot absorb enough iron from the intestine. এখন ক্রনিক্যালি তার ব্লাড লস হচ্ছে, এই ব্লাড লস কে কারেক্ট করার জন্য যে পরিমাণ আয়রন দরকার, অর্থাৎ হিম তৈরি করার জন্য যে পরিমাণ হিম তৈরি করা দরকার, এই হিম তৈরি করার জন্য হচ্ছে যে পরিমাণ আয়রন দরকার, সেটা কিন্তু আয়রনটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে ওই পরিমাণ হচ্ছে অ্যাবজর্ব হইতে পারবে না। সেক্ষেত্রে এখানে যে এনিমিয়াটা হবে সেটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াটা হবে। ব্লাড লস হচ্ছে, এই ব্লাড লস কে তো আমাদেরকে কারেক্ট করতে হবে। কারেক্ট করতে হলে কি দরকার? হিম দরকার, গ্লোবিন দরকার। তো হিমের জন্য হচ্ছে আয়রন দরকার, কিন্তু আয়রনটা যে পরিমাণ দরকার, যেহেতু এখানে ব্লাড লস বেশি বেশি হচ্ছে, আয়রন বেশি বেশি লাগবে, কিন্তু আয়রন বেশি বেশি অ্যাবজর্পশন এর সাথে পাল্লা দিয়ে পারবে না। সেক্ষেত্রে এখানে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াটা হবে। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজকে আমাদের সলভ ক্লাস এই পর্যন্তই। তো আশা করি আপনারা হচ্ছে এই যে বিষয়গুলো এখানে আসছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে ছিল, সবগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেখানে লিখতে পারেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন। তাহলে আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব আপনাদের কনফিউশন গুলো আরো কিভাবে দূর করা যায়। তো সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।